এই নাম গ্রামবাসীদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি করল না। সাধারণ প্রজারা জমিদারের নাম মনে রাখে না বা সে ব্যাপারে মাথাও ঘামায় না। তারা জমিদারকে চেনে জমিদারের কর্মচারীদের দিয়ে। কর্মচারীরা যাকে খাতির করে নিয়ে আসে সেই জমিদার। জমিদার বদলায় কিন্তু কর্মচারীরা তো বদলায় না। তাছাড়া জমিদারের সঙ্গে এই গ্রামের সম্পর্কও নেই অনেক দিন। তাদের জমিদার তাদের বিপদের সময় নীলকর সাহেবদের দিকে ঠেলে দিয়ে দূরে সরে গেছে। তবে হিন্দু নাম শুনে অনেকের মধ্যে নতুনভাবে বিস্ময়ের সঞ্চার হলো। দু একজন বৃদ্ধ সিংহ পদবীতে জমিদারি গন্ধ পেল কিছুটা। কিন্তু এই নগ্ন দেহ উন্মাদের মতন চেহারার মানুষটিকে জমিদার পরিবারের একজন মনে করার মতন স্মৃতি অতদূর প্রসারিত হলো না। গঙ্গানারায়ণ আপন মনে বলল, আমি থাকবো এখানে। তোমরা কেউ আমায় থাকতে দেবে? আমি কোথায় থাকবো? আমি তৃষ্ণার্ত। তোমরা কেউ একটু জল খাওয়াবে আমায়? আপনে হেদু, আপনে আমাগো মধ্যে থাকবেন কেমনে? হেদু পাড়ায় যান গিয়া। আরেকজন বলল, আপনি পালান এখান থেকে, আপনি বিপদে পড়বেন। গঙ্গানারায়ণ তখনও চিন্তিত, অন্যদের কথা ভালোভাবে শুনছে না। ললাট কুঞ্চিত করে বলল, এখানে আমাদের যেন কে থাকতো, কি যেন নাম? ও ভুজঙ্গ। সে আছে এখনো? অনেকেই ভুজঙ্গকে চেনে। বছর পাঁচেক আগে জমিদারি আমলে সেই তো আসতো খাজনা আদায় করতে। তারা হৈ হৈ করে উঠল, হ্যাঁ আছে, ভুজঙ্গ নায়েব এখনো কুটি বাড়িতে। এবার গ্রামবাসীরা গঙ্গানারায়ণকে নিয়ে চলল কুঠিবাড়ির দিকে। কুঠিবাড়িটি গ্রামের এক প্রান্তে। এক সময়ে এখানে বেশ কয়েকজন কর্মচারী ছিল। জমিদারেরা মহাল পরিদর্শনে এলে এখানে দু একদিন অবস্থান করতেন। এখন জমিদারি কাজকর্ম এই অঞ্চলে কিছুই নেই। কুঠিবাড়িটি টিকে আছে কোনো ক্রমে। বেতনভোগ কর্মচারীর সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে দুজন কুঠি ছেড়ে নিজ গ্রামেই বসবাস করছে। ভুজঙ্গ নায়েব অবশ্য কুঠিবাড়িতেই মৌরসি পাট্টা গেড়ে আছে। তার ধারণা, জমিদারেরা এ অঞ্চলে আর কোনোদিন আসবে না। কুঠি সংলগ্ন বিষয় সম্পত্তি তারই ভোগে লাগবে। নীলকরেরা এদিকের সমস্ত জমি কুক্ষিগত করলেও জমিদারি কুঠিতে হস্তক্ষেপ করেনি। অনেকদিন বাদে প্রজাদের দল বেঁধে এদিকে আসতে দেখে ভুজঙ্গ নায়েব বিস্মিত হয়ে বেরিয়ে এলো। দৈর্ঘ্য কিছু কম হলেও তার শরীরটি সুগঠিত। ডান বাহুতে একটি বড় রূপোর তাগা বাঁধা, ওষ্ঠের উপর পাকানো গুম্ফ, লাল পেড়ে ধুতির খুঁটগায়ে জড়ানো, মাথায় মালার মতন ভাঁজ করা মোটা সাদা ধপধপে উপবীত। ভুজঙ্গ তন্ত্র সাধনা করে। হিন্দু মুসলমান নির্বিশেষে তাকে তান্ত্রিক হিসেবেও সমীহ করে খানিকটা। ভিড় ছেড়ে এগিয়ে এসে গঙ্গানারায়ণ বলল, কেমন আছো ভুজঙ্গ? আমি আবার ফিরে এসেছি। ভুজঙ্গ চক্ষু সরু করে একটুক্ষণ চেয়ে রইল এই লোকটির দিকে। তারপর ওষ্ঠের কোণে অবজ্ঞার হাসি ফুটিয়ে বলল, তুই কেডা, ফিরাইছিস মানে? ব্রহ্মদৈত্যী নাকি? তা দিনের বেলায় কি মনে কইরা? গঙ্গানারায়ণ বলল, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার মনিব। ভুজঙ্গ বলল, আমার মনিব? হে 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 হে। দিনের বেলা এক ব্রহ্মদৈত্য আয়সা কয় কিনা আমার মনিব। প্রজাদের দিকে ফিরে এসে ধমক দিয়ে বলল, বেটারা কোন পাগল ছাগলরা ধইরা আনছিস? হ্যাঁ, খেলা পাইছিস? গঙ্গানারায়ণ এক পা এগিয়ে এসে বলল, ভুজঙ্গ, তোমার মনে নেই আমি গঙ্গানারায়ণ সিংহ? এক রাত্রে বোট থেকে হঠাৎ চলে গেছলুম। আমার মতিভ্রম হয়েছিল। ভুজঙ্গ এবার হাত জোর করে বলল, হুজুর, আমার মাথাটা গরম করাইবেন না। এই চাষাবুষো জানে আমি একবার খেপলে বড় সাংঘাতিক। এই পর্যন্ত 5-6 জন আসিয়া কইছে মুই গঙ্গানারায়ণ তোমাগো মনিব। হে 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 হে। আরে হারামজাদা, কোচকা খাসতে চাস না তো অক্ষণে পালা। গঙ্গানারায়ণ হাসল। মুখের জঙ্গল ভেদ করে দেখা গেল ধবল দন্তপংক্তি। মৃদু স্বরে সে বলল, অনেকদিন হয়ে গেছে, চিনতে না পারারই কথা। আমি তো নিজেই তোমায় দেখে ঠিক চিনতে পারিনি ভুজঙ্গ। তোমার চুলে পাক ধরেছে। কুঠিবাড়ির পাশে এমন জঙ্গল আগে দেখিনি। একটা কামরা সাফসুতরো করো, আমি এখন থেকে এখানেই থাকবো। থাকবে? এটা কি তোমার বাপের জমিদারি? আমার বাপের জমিদারি বটে। আমার না হোক, আমার বাপের তো নিশ্চয়ই। আমি রামকমল সিংহের পুত্র গঙ্গানারায়ণ। তুমি যদি রামকমল সিংহের ছেলে হও তাহলে আমি নবাব সিরাজদৌল্লার নাতি, যত সব। গঙ্গানারায়ণ সিংহে মইরা ভূত হয়ে গেছে কবে, তেনার ছেড়াদ্দ পর্যন্ত হইয়া গেছে। আমি মরে যাইনি ভুজঙ্গ, সন্ন্যাসী হয়ে গেছিলাম। কেন মিছিমিছি সময়ের অপচয় করছো?
এই যে দেখি জাল প্রতাপ চাঁদের মামলা, তুমি যদি গঙ্গানারায়ণ হও তাহলে এখানে কেন? কলকাতায় যাও, সিংহ পরিবারের সঙ্গে মামলা মোকদ্দমা লড়ো, সেখানে গিয়া নিজের জমিদারি হিসাব বুঝালো, আমি কি করুম? মামলা মোকদ্দমা লড়বার দরকার হবে না। আমার মা বেঁচে আছেন আশা করি, তাকে খবর পাঠাতে হবে একটা। ভুজঙ্গ আরো কিছুক্ষণ ধরে প্রতিরোধ করার চেষ্টা করলো। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গঙ্গানারায়ণ বলল একজন পরামানিক ডেকে আনতে। প্রজারা এতক্ষণ গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে এই নাট্য কৌতুক উপভোগ করছিল। তাদের নিস্তরঙ্গ জীবনে এমন আমোদ সহসা আসে না। তারাই কয়েকজন ছুটে গিয়ে হিন্দুপাড়া থেকে ধরে আনলো একজন পরামানিক। কুঠির সামনে এই বকুল গাছের নিচে মাটিতেই জোড়াসন করে বসলো গঙ্গানারায়ণ। পরামানিকের কাঁচিতে তার 5 বছরের বর্ধিত কেশ গুম্ফ ও শ্মশ্রু খসে পড়ল। সঙ্গে সঙ্গে জয়ধ্বনি দিয়ে উঠল প্রজারা। এই চেহারা আর কোনো ক্রমেই চিনতে ভুল হওয়ার কথা নয়। এই গঙ্গানারায়ণকে তারা শুধু যে আগে দেখেছে তা নয়, ভূতপূর্ব জমিদার রামকমল সিংহের সঙ্গেও এর মুখে যথেষ্ট আদল আছে। ভুজঙ্গ নায়েবেরও আর বাক্যস্ফূর্তি হলো না। গঙ্গানারায়ণ উঠে দাঁড়াতেই সে হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনেই। নিতান্ত ব্রাহ্মণ বলেই সে জমিদারের পদধূলি গ্রহণ করল না। এই গঙ্গানারায়ণকে দেখে সকলে নির্ভুলভাবে চিনতে পারলেও আগেকার গঙ্গানারায়ণের সঙ্গে অমিল অনেক। সেই লাজুক অন্তর্মুখী নমনীয় শরীরের যুবকটি আর নেই। এখন সে মানুষের চোখের দিকে স্পষ্টভাবে তাকাতে পারে। তার কণ্ঠস্বর গভীর ও ভরাট, তার নীরবতার মধ্যেও অস্থিরতার চিহ্ন মাত্র নেই। ধীর পায়ে হেঁটে সে এগিয়ে গেল কুঠিবাড়ির দিকে। জলে ঝাঁপিয়ে পড়েও বিন্দুবাসিনীর আর নাগাল পায়নি গঙ্গানারায়ণ। তখন সে নিজেও বিশেষ সন্তরণে পটু ছিল না। রাত্রির অন্ধকারের মধ্যে গঙ্গায় এক নিমজ্জিতাকে উদ্ধার করার সাধ্যও ছিল না তার। বিন্দু হারিয়ে গেল এবং সে নিজে যে কী প্রকারে বেঁচে গেল তা সে আজও জানে না। জলে পড়ার একটুক্ষণের মধ্যেই সে চেতনা হারিয়েছিল। জ্ঞান হওয়ার পর দেখল সে নদীর ধারে কর্দমাক্ত এক ঝোপের মধ্যে শুয়ে আছে। জীবন ধারণের বাসনা আর ছিল না গঙ্গানারায়ণের, কিন্তু মৃত্যুর দেবতা তাকে কৃপা করেনি। এরপর বহু দেশ পরিভ্রমণ করেছে সে। বারাণসীতেও কিছুদিন আত্মগোপন করেছিল। তারপর সে অগ্রসর হয়েছে গঙ্গা তীর ধরে দক্ষিণের দিকে। পাটনা পর্যন্ত এসে সে আবার গতি পরিবর্তন করেছিল। বাংলাদেশে ফিরতে তার একটুও ইচ্ছে হয়নি। সে মুখ ফিরিয়েছে উত্তর ভারতের দিকে। হরিদ্বার লক্ষ্মণঝোলা পেরিয়ে সে গঙ্গোত্রী পর্যন্ত গিয়েছিল। তার মনে হয়েছিল হিমালয়ের ক্রোড়েই বাকি জীবনটা সে কাটিয়ে দেবে। বিস্ময়ের কথা এই যে বিন্দুবাসিনী সম্পর্কে সে আর তেমন শোক ব্যথা অনুভব করেনি। বারাণসীতে বিন্দুবাসিনীকে দেখার আগে পর্যন্ত যে তীব্র ব্যাকুলতা বোধ ছিল, পরবর্তীকালে তা কোথায় হারিয়ে গেল। জলের অতলে বিন্দুবাসিনীর মৃত্যু যেন তার জীবনের স্বাভাবিক পরিণতি। লক্ষ্মণঝোলা গঙ্গোত্রী যেখানে পাহাড় ও আকাশের মতন বিশালদের রাজত্ব, সেখানে আর অন্য ক্ষুদ্র কথা মনে স্থান পায় না। কিছুদিনের জন্য গেরুয়া ধারণ করেছিল গঙ্গানারায়ণ। এই দেশে গেরুয়াধারী সন্ন্যাসীদের গ্রাসাচ্ছাদনের অভাব হয় না। নদী তীরে চুপ করে বসে থাকলেও কেউ না কেউ এসে কিছু দিয়ে যায়। হরিদ্বারে বড় বড় সাধুদের আখড়া আছে, সেখানে ভিড়ে গেলে কেউ কোনো প্রশ্ন করে না। ডালপুরি ভোজের সময় অনায়াসেই বসে পড়া যায় একধারে। কয়েক বছর সে তার মনকে যেন ছুটি দিয়ে শুধু শরীর নিয়ে বেঁচেছিল। তখন গঙ্গানারায়ণকে দেখা যেত ঋষিকেশে পূর্ণবতার বাবার আখড়ায় প্রতি সন্ধ্যাবেলা অন্যান্য চেলাদের সঙ্গে গলা মিলিয়ে ভজন গান গাইছে। কিন্তু মনের ঘুম একসময় ভাঙবেই, জাগ্রত অবস্থায় না হোক স্বপ্নে। মানুষ অভ্যাসের দাস হতে হতেও একদিন হঠাৎ শরীর থেকে ঝেড়ে ফেলতে পারে গতানুগতিকের বন্ধন। সুমহান প্রকৃতিও একসময় আকর্ষণীয় হয়ে যেতে পারে। গঙ্গানারায়ণও একদিন শরীরেই সেই রকম চাঞ্চল্য বোধ করল। নিজেকেই নিজে একসময় সে ব্রাহ্ম ধর্মের দীক্ষা দিয়েছিল। তারপর থেকে দেব দ্বিজের প্রতি সে আর কিছুতেই ভক্তিমান হতে পারে না। হিমালয়ের অধিকাংশ সাধুকেই তার আচার্য সর্বস্ব উদ্দেশ্যহীন মানুষ বলে মনে হয়। প্রায়ই আখড়াগুলিতে ধুমধাম করে নানা রকম যজ্ঞ হয়, তাতে অনেক ঘি পড়ে। গঙ্গানারায়ণের কাছে এই সবই নিছক শিশুক্রিয়ার মতো। বিশাল চেহারার একজন সাধু যেন এক একটি শিশু। তবু শিশুর সহচর্যই বা পূর্ণ বয়স্ক মানুষেরই বা কতক্ষণ ভালো লাগে। নিরাকার নির্বিকল্প ঈশ্বরের উপলব্ধি যদি মানুষের জীবনের উদ্দেশ্য হয়, তার জন্য পাহাড় কন্দরে ক্রচ্ছ সাধনের তো কোনো প্রয়োজন নেই। একদিন গঙ্গানারায়ণ পাহাড় ছেড়ে আবার সমতলে ফিরে আসা মনস্থ করল। কিন্তু কোথায় ফিরবে?
এতগুলো বছর পর সে আবার কলকাতায় ফিরে যাবে কোন মুখে? জননী বিম্ববতীর সামনে অকস্মাৎ উপস্থিত হয়ে নাটকীয়ভাবে বলবে, মা আমি এসেছি। বিম্ববতী এখনো জীবিত আছেন কিনা তারই বা কি ঠিক, বরং যেখান থেকে সে ছেদ টেনেছিল সেইখান থেকেই আবার শুরু করা যেতে পারে। ঋষিকেশে পূর্ণবতার বাবার আশ্রমে থাকার কালে সে পরপর দুরাত্রি একই স্বপ্ন দেখেছিল। একজন দাড়িওয়ালা বৃদ্ধ মুসলমান হাপুস নয়নে কাঁদছে, আর গঙ্গানারায়ণ তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে, আমি তোমার পুত্রের সন্ধান পাওয়ার জন্য সব রকম চেষ্টা করব। এইরূপ স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর গঙ্গানারায়ণ খুব অবসন্ন বোধ করে। তার জীবনের ওই পর্বটির স্মৃতি তার কাছে খুবই আবছা। এক মধ্য নিশীথে সে বজরা থেকে নেমে স্বপ্নচালিতের মতন একদল তীর্থযাত্রীদের সঙ্গ নিয়েছিল। ঠিক যেন ঘোরের দশা তখন তার। সেই ঘোর ভেঙেছিল প্রয়াগ তীর্থে এসে স্নান করার পর। সে এক বৃদ্ধের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতি পালন করেনি। স্বপ্নলব্ধ এই বোধ তাকে পীড়া দেয়। তার মনে পড়ে ইব্রাহিমপুরের কথা, যেন তার বজরা এখনো সেখানকার ঘাটে বাঁধা আছে তার অপেক্ষায়। সে আবার সেখানে ফিরে গেলেই নতুন করে আবার সবকিছু শুরু করা যাবে। গঙ্গানারায়ণ তাই ইব্রাহিমপুরে ফিরে আসে। কুঠিবাড়িতে আশ্রয় নেওয়ার পর গঙ্গানারায়ণ দেশের বর্তমান অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করল। ইতিমধ্যে যে সিপাহী বিদ্রোহের মতন একটা এত বড় ঘটনা ঘটে গেছে তাও সে জানে না। কোম্পানির রাজত্ব শেষ, এখন চলছে মহারানী ভিক্টোরিয়ার শাসন। ভুজঙ্গ ভট্টাচার্য বহুদর্শী লোক, অনেক কিছুর খবরাখবর রাখে। সে ইতিমধ্যেই গঙ্গানারায়ণের আগমন বার্তা জানিয়ে একজন বিশ্বাসী লোক মারফত পত্র পাঠিয়েছে কলকাতার বাবুদের কাছে। গঙ্গানারায়ণের সে খাতির যত্ন করছে যথেষ্ট। গঙ্গানারায়ণ দেখল এই এলাকায় তাতে জমিদারির কাজকর্ম আর কিছুই নেই এখন। সব জমি সাহেবদের কাছে ইজারা দেওয়া। তাদের নিজস্ব যে কিছু খাস জমি ছিল সেখানে আখের চাষ দেওয়া হতো এবং কয়েকজন চায়নাম্যান সেখানে খুলেছিল একটা চিনি কল। সেসব কিছুরই অস্তিত্ব নেই আর। আখের জমিতেও নীল চাষ হয়। চায়নাম্যানেরা পালিয়েছে। চিনির কল তছনছ করে দিয়েছে কেউ, অথচ একসময় ইব্রাহিমপুর পরগনাটি ছিল সিংহদের এস্টেটের প্রায় একটি সোনার খনি। এখন এ সবই নীলকরদের খপ্পরে। নীলকর সাহেবেরা যে সম্প্রতি কি করাল রূপ ধারণ করেছে সে খবরও ভুজঙ্গ ভট্টাচার্য শোনায় তাকে। পোশাক রঞ্জিত করার জন্য ইউরোপের বাজারে নীলের খুব চাহিদা, আর বাংলাদেশের নীল অতি উৎকৃষ্ট ধরনের, তাই এর চাহিদাও বেশি। নীল চাষ করে চাষি যদি ন্যায্য দাম পায় তাহলে অন্য চাষের চেয়ে সেটা তার পক্ষে লাভজনকই হবে। সেই জন্যই রামমোহন দ্বারকানাথের মতন মানুষও মনে করেছিলেন নীল চাষ বাংলার চাষিদের উন্নতির সহায়ক হবে। কিছু কিছু জমিদারও নিজ জমিদারিতে নীল চাষে প্রবৃত্ত হয়, কিন্তু এই লাভজনক ব্যবসা অবিলম্বেই কুক্ষিগত করে নিল সাহেবরা, এবং লাভের নেশায় উন্মত্ত হয়ে তারা পিঁপড়ের পেট টিপে মধু বার করতেও জানে। কয়েক দশকের মধ্যেই চাষিদের শোষণ করতে করতে একেবারে ছিবড়েতে পরিণত করেছে তারা। সব চাষি নীলকরদের কাছে ঋণ জালে আবদ্ধ, এবং বছরের পর বছর সেই ঋণের বোঝা বাড়ছে। চাষির জমিতে উৎপাদন যতই হোক তাতে তার লাভ কিছুই নেই। নীলের বদলে ধান চাষ করলে চাষি তবু অন্তত সম্বৎ বৎসরে খোরাকি পায়, কিন্তু তার উপায় নেই। সাহেবদের অত্যাচারে তারা শুধু নীল চাষ করতেই বাধ্য। ব্যাপার এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোনো কোনো চাষি মরিয়া হয়ে চাষ করাই বন্ধ করে দিয়েছে এবছর। চাষ করলেও অনাহার, না করলেও অনাহার, দুটোই যখন সমান তখন চাষ না করাই তো ভালো। বর্তমান অবস্থা সেই জন্য থমথমে। গঙ্গানারায়ণ প্রতিদিনই একবার করে নিকটস্থ গ্রামগুলিতে পদব্রজে বেড়াতে যায়। ভুজঙ্গ ভট্টাচার্য এটা পছন্দ করছে না মোটেই। সে বরং গঙ্গানারায়ণকে পরামর্শ দেয় কলকাতায় চলে যাওয়ার জন্য। তার ধারণা খুব শীঘ্রই গ্রামদেশে একটা ব্যাপক গোলযোগ শুরু হবে, সুতরাং এখন এখান থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। গঙ্গানারায়ণ অবশ্য এ পরামর্শে কর্ণপাত করে না, এমনকি ভুজঙ্গ ভট্টাচার্য তার সঙ্গে দু একজন রক্ষী দেওয়ার প্রস্তাব করলেও সে তা প্রত্যাখ্যান করেছে। জমিদারি চালচলনে সে অনেকদিন অভ্যস্ত নয়। সে জীবনের প্রতি আর কোনো মোহও তার নেই। একবার যে মুক্ত জীবনের স্বাদ পেয়েছে সে আর কোনো রকম পোশাকি বন্ধনই মেনে নিতে চাইবে না। এখন সে স্বচ্ছন্দে নগ্ন পায়ে চলাফেরা করে, শুধু ধুতি পরিধান করে খালি গায়ে বাইরে বেরোতেও সে লোকলজ্জা অনুভব করে না। ভুজঙ্গের অনেক পীড়াপিড়িতে সে গায়ে একটি উত্তরীয় জড়াতে সম্মত হয়েছে, কিন্তু জুতো আর পায়ে দেয় না। গঙ্গানারায়ণ নিজে আর জমিদার বলে পরিচয় দিতে না চাইলেও গ্রামবাসীদের চোখে সে জমিদার। তার চমকপ্রদ প্রত্যাবর্তনের কাহিনী কাছাকাছি অনেকগুলি গ্রামে রটে গেছে।
লোকের মুখে মুখে কাহিনী আরো পল্লবিত হয়। সাধারণ চাষি গৃহস্থেরা তার দিকে সম্ভ্রম ও ভয়ের দৃষ্টিতে তাকায়। চোখাচোখি হলে সেলাম জানায়, কেউ তার কাছে অন্তর খোলে না। পরদিন সকালে এক বাটি দুধ ও কিছু ফলাহার করে গঙ্গানারায়ণ গেল গ্রামের দিকে। ছোট একটি ডোবার পাশে একটি অশ্বত্থ গাছের তলায় একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে ডোরাকাটা লুঙ্গি, তার বক্ষটি এমনই লোমশ যে আর কোনো পোশাকের দরকার হয় না। চোখের দৃষ্টিতে একটি পাগল পাগল ভাব। লোকটির নাম তোরাব। এর শরীরের গড়ন দেখলে মনে হয় যে এককালে সে বেশ বলশালী পুরুষ ছিল, এখন খাঁচাখানি মাত্রই সার। লোকটিকে গঙ্গানারায়ণ বিশেষভাবে লক্ষ্য করেছে একটি কারণে। অন্য গ্রামবাসীরা তাকে দেখলেই বাবু ঝালাম বলে সম্বোধন করে কপালে হাত তোলে, কিন্তু এই লোকটি কোনোদিন তাকে সেলাম জানায়নি। বরং গঙ্গানারায়ণের চোখের দিকে চোখ পড়লেই সে উল্টো দিকে ঘুরে যায়। আর গঙ্গানারায়ণ শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে এলো তোরাপের দিকে। সে অমনি পিছন ফিরে দাঁড়ালো এবং উৎকট গলায় যেন অশ্বত্থ বৃক্ষটিকে উদ্দেশ্য করে একটি গান ধরল। গঙ্গানারায়ণ গানটির কথা ঠিক মর্ম বুঝতে পারল না। অনেকটা যেন এই রকম: বেড়াল চোখো হাদা হেমদো, নীলকুটির নীল মেমদো। এই দুটি লাইনই সে গাইতে লাগলো বারবার। একটুক্ষণ দাঁড়িয়ে সেই গান শুনে তারপর গলা খাকারি দিয়ে বলল, কি মিয়া, কি গান গাইছো? এইদিকে ফিরে একটু ভালো করে গানটা গাও শুনি। তোরাপ একটুখানি পাশ ফিরে তেরছে ভাবে দেখল গঙ্গানারায়ণকে। তারপর বক্রস্বরে বলল, আমি পাগলা ছাগলা মনীষী, আমি কি গান জানি? গান শোনাবেন তো বিগুণ বিরেতে ঝাঞ্ঝা কেন? অপরকে প্রসন্ন করার জন্য মানুষ যেমন কণ্ঠস্বরে একটা কৃত্রিম অতিরিক্ত মিষ্টান্ন আনে, সেইভাবে গঙ্গানারায়ণ বলল, তুমি পাগল কেন হবে? বেশ তো গান গাইছিলে। তোরাব বলল, হ, পাগলই হইছি, নীলের গায়ে পাগল হইছি। তারপর সে সম্পূর্ণ ফিরে বলল, আগে জমিদারে মারছে, অহন মারে নীলের সাহেবেরা, আমাকে ঝা জীবন, তাই আর বাঁচা মরা, পাগল হন সবচেয়ে ভালো, খাই না খাই বগল বাজাই, গান শুনবেন কইলেন শোনেন তয়। ও ঘর ভাঙিলে জমিদারে, জাত মরলে পাদারি ধরে, ভাত মরলে নীল বাদরে। গঙ্গানারায়ণের মুখে একটু অপ্রস্তুত ভাব ফুটে উঠল। সে যে জমিদার বংশের সন্তান, এ কথা কেউ তাকে ভুলতে দেবে না। সে ধীর স্বরে জিজ্ঞাসা করল, জমিদার তোমার ঘর ভেঙেছিল কবে? তোরাপ এবার হাহা করে হেসে বলল, আমার তো ঘরই নাই, তা ভাঙবে কি? এই গানটা রচেছে আমার নানা বচরেন্দ্রী শেখ। মোর ছিল মোটে 5 বিঘা জমি, তাও সাহেবেরা নীলের জন্যই দেগে দিল। হাল গরু বেচে দিয়েছি, চাষ করুম না, তাও তো সমুদ্রের পোড়া ছাড়ে না। এবার গঙ্গানারায়ণ উৎসাহের সঙ্গে বলল, শোনো তোরাপ, তোমার জমিতে যদি তুমি নীল রুইতে না চাও, ধান রুইতে চাও, আমি তোমায় সাহায্য করব। কিন্তু এই আলোচনা আর বেশি দূরে অগ্রসর হতে পারল না। গ্রামে একটা হৈ হৈ রব উঠল। দাবানলে তাড়া খাওয়া জন্তু জানোয়ারদের মতন উদ্ভ্রান্তভাবে ছুটতে লাগলো মেয়ে পুরুষ শিশুরা। কুঠিয়াল সাহেবেরা দলবল নিয়ে আসছে, সব জমি নীল চাষের জন্য দাগিয়ে দেবে। এবার নাকি সাহেবেরা এক ছটাক জমিও ছাড়বে না। এমনকি পাগল তোরাপও বুঝল যে এই সময় গঙ্গানারায়ণ সাহেবদের নজরে পড়লে বিপদ ঘটবে। সে বলল, ও বাবু, যদি পরাণে বাঁচতে চাও তো হুই পাগারের পানে দৌড় পালাও, তুমি ভদ্র লোক, তোমাকে আগে বাঁধবে। গঙ্গানারায়ণ তবু দাঁড়িয়ে রইল। সে পালাবে কেন? ব্রিটিশ রাজত্বে মহারানীর সমস্ত প্রজাই সমান অধিকার। লোভে উন্মত্ত কিছু ব্যবসায়ী যদি আইন ভাঙতে চায়, তাহলে তাদের শাস্তিরও ব্যবস্থা আছে। এরা রুল অব ল মানতে বাধ্য। যেমন প্রথা, সেই মতন 3জন সাহেব অশ্বপৃষ্ঠে এবং তাদের দেওয়ান গোমস্তা ও লাঠিয়াল দলবল পিছনে পিছনে দৌড়ে আসছে। অশ্বত্থ গাছের তলায় দণ্ডায়মান গঙ্গানারায়ণকে তারা দেখতেও পেল না। সোজা এগিয়ে গেল সামনের দিকে। গঙ্গানারায়ণ দেখল তার পাশ থেকে তোরাব যেন অদৃশ্য হয়ে গেছে। সাহেবরা সব কাজই অতি দ্রুত সারে। তাদের দলটি অবিলম্বে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে। একটু পরেই গঙ্গানারায়ণ শুনতে পেল কান্নার রোল। খুব বেশি দূরে নয়, সামনের আমবাগানটির ওপার থেকেই কান্নার শব্দ আসছে। গঙ্গানারায়ণ আর থাকতে পারল না, এগিয়ে গেল সেদিকে। সেখানে একজন সাহেব, একজন আমিন ও 3জন লাঠিয়াল দাঁড়িয়ে আছে। আর একজন চাষি সাহেবের জানু ধরে কেঁদে কেঁদে বলছে, ও সাহেব, এই জমিটা ছেড়ে দান, এটা মগো পুকুর ধাইরা জমি, গ্রামের মাইয়া মানুষেরা এখানে গোসল করতে আসে, ও সাহেব। সাহেব বারবার লাথি দিয়ে লোকটিকে ফেলে দিচ্ছে। সে আবার উঠে আসছে মিনতি জানাতে।
গঙ্গানারায়ণ হনহন করে এগিয়ে এসে ক্রুদ্ধ কণ্ঠে বলল, স্টপ দিস, লিসেন, ডু ইউ নো দ্য রিসেন্ট পরোয়ানা অফ দ্য গভর্নমেন্ট? কুঠিয়াল ম্যাকগ্রেগর বেশ কয়েক বছর এই অঞ্চলে বসবাস করার ফলে তার বাংলা ভাষায় যথেষ্ট ব্যুৎপত্তি হয়েছে। গঙ্গা নারায়ণের ইংরেজির উত্তরে সে বলল, এবাঞ্চাত কোন আছে? গঙ্গানারায়ণ মুখ তুলে ভালো করে দেখল সাহেবটিকে। স্মৃতির কুয়াশা ভেদ করে ক্রমশ মুখখানি স্পষ্ট হলো, এই সেই ম্যাকগ্রেগর। এর সঙ্গে দেখা করতে গিয়েই গঙ্গানারায়ণ চূড়ান্ত অপমানিত হয়েছিল। কোনো উত্তরই দিতে পারেনি সেদিন। হঠাৎ রক্ত উঠে এলো তার মাথায়। কয়েকজন চাষি চিৎকার করে উত্তর দিল, সাহেব, ইনি আমাকে জমিদার। ম্যাকগ্রেগর হেসে বলল, এ নালায়ক বেটা কোন জমিদার? শ্যামচাঁদ খেলেই তো জমিদার ভাগবে। দেখো, তুম লোক সব দেখো। হাতের চাবুকটি শূন্যে ঘুরিয়ে ম্যাকগ্রেগর সজোরে এক ঘা কষালো গঙ্গা নারায়ণের শরীরে। সঙ্গে সঙ্গে গঙ্গা নারায়ণের পিঠ দিয়ে রক্ত ফুটে বেরিয়ে এলো। সে তবু অবিচল ভাবে দাঁড়িয়ে থেকে মেঘমন্দ্র স্বরে বলল, নতুন আইন হয়েছে, তোমরা জানো না? এই অত্যাচারের জন্য তোমাদের গারদে পাঠাবো। এই আমি এখানে সকলের সামনে শপথ নিলুম। তুমি এই চাষের জমিতে ট্রেসপাস করছো? ম্যাকগ্রেগর বলল, বজ্জাত নিগার, তুই আমায় আইন দেখাইতে চাস? এই দেখ তবে আমার আইন। ম্যাকগ্রেগর আবার চাবুক কষাতেই গঙ্গানারায়ণ সেটা ধরে ফেলল। অতিরিক্ত মদ্যপ ও ভোগী ম্যাকগ্রেগরের চেয়ে সে অনেক বেশি শক্তিমান পুরুষ। হ্যাচকা টান দিয়ে চাবুকটা কেড়ে নেওয়ার পর সে আর ক্রোধ দমন করতে পারল না। পরপর কয়েক ঘা চাবুক সজোরে মেরে সে প্রতিদান দিল ম্যাকগ্রেগরকে। ম্যাকগ্রেগর পড়ে গেল ঘোড়া থেকে। তারপর একটি ছোটখাটো বিদ্রোহের ব্যাপারই ঘটে গেল সেখানে। লাঠিয়ালেরা এগিয়ে আসতেই অনেক চাষি একত্রে গর্জন করে উঠল, খবরদার, উনার গায়ে কেউ হাত লাগাবি না। একজন অত্যাচারী সাহেবকে ভূপাতিত হতে দেখে তাদের আনন্দ ও সাহস যেন মাত্রা ছাড়িয়ে গেল। কোথা থেকে যেন একটা প্রকাণ্ড লাঠি নিয়ে এসে পড়ল তোড়াপ। সকলে মিলে লাঠিয়াল তিনজনকে ঘায়েল করে ফেলল এবং অন্য সাহেবদের কাছ থেকে সাহায্য আসার আগেই ওরা গঙ্গা নারায়ণকে সঙ্গে নিয়ে দূরে পালিয়ে গেল। সেই দিন মধ্যরাত্রে গ্রামের কয়েক স্থানে লক লক করে উঠল অগ্নির লেলিহান শিখা। সবচেয়ে প্রথমে ভস্মসাৎ হলো জমিদার সিংহবাবুদের কুঠি বাড়িটি। বীরহিমপুর গ্রামটি একেবারে জনশূন্য। এই গ্রামের কিছু বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। দু একটিতে এখনো ঠিক ঠিক আগুন জ্বলছে। যেসব বাড়িতে আগুনের স্পর্শ লাগেনি সেইখানেও আছে তাণ্ডবের চিহ্ন। যেন একপাল ক্রুদ্ধ দৈত্য সবকিছু তছনছ করেছে। শিশুদের ক্রন্দন বা হাস্যমুখর প্রাঙ্গণগুলিতে এখন শুধু বসে আছে ছন্নছাড়া বিস্মিত দু একটি বিড়াল বা কুকুর। এই দুই প্রাণী মানুষের সঙ্গ ছাড়া বাঁচতে পারে না। অকস্মাৎ মানুষও পরিত্যক্ত হওয়ায় তারা হতভম্ব। মাঝে মাঝে শোনা যায় তাদের অদ্ভুত করুণ ডাক। এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা দূরের গ্রামগুলির দিকে ছড়িয়ে পড়েছে। কিছু সক্ষম জোয়ান পুরুষ আশ্রয় নিয়েছে পাতিসরের জঙ্গলে। উজানি নদীর দক্ষিণ দিকে এই জঙ্গল খুব প্রাচীন নয়। এককালে পাতিসর নাকি ছিল বেশ সমৃদ্ধ এক জনপদ। কোনো এক সময় মারাত্মক বিসূচিকা রোগ সেখানে মহামারী রূপে দেখা যায়। প্রতিদিন ১০০-১৫০ করে চিতা জ্বলত। তারপর আর চিতা জ্বালবার লোক পাওয়া যায়নি। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছিল তারা তো আর কেউ ফিরে আসেনি। বহু বছর ধরে ভয়ে কেউ আর পাতিসরের দিকে পা দিত না। পরিত্যক্ত সেই জনপদে ধীরে ধীরে গজিয়ে উঠল জঙ্গল। এখনো সেখানে দেখা যায় ইতস্তত কিছু কিছু গৃহের ভগ্নস্তূপ। বিষধর সাপ আর হিংস্র পশুরা সেখানে বাসা বেঁধে আছে। পাতিসরের জঙ্গলে পলাতকদের মধ্যে রয়েছে গঙ্গানারায়ণ। তাকে এখন দেখায় কোনো দস্যু দলপতির মতন, তার হাতে বন্দুক। নীলকর সাহেবেরা যখন তাদের কাছারি বাড়িতে আগুন দিতে আসে তখন নায়েব ভুজঙ্গ ভট্টাচার্য চম্পট দেওয়ার আগে এই সাবেকি বন্দুকটা সঙ্গে নিয়ে নিয়েছিল। গোয়ারের মতন গঙ্গানারায়ণ চেয়েছিল তখনই প্রতিরোধ করতে, কিন্তু ভুজঙ্গ ভট্টাচার্য সেই সময় তাকে উচিত পরামর্শই দেয় যে সাহেবদের সঙ্গে সরাসরি সংঘর্ষে নামা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ভুজঙ্গ ভট্টাচার্য অবশ্য ওই জঙ্গলে আশ্রয় নেয়নি। সে সপরিবারে এই জেলা ছেড়েই চলে গেছে। বন্দুকটা এবং কিছু কার্তুজ রয়ে গেছে গঙ্গানারায়ণের কাছে। চারপাশ ঘন গাছপালায় ঘেরা একটি ভগ্ন গৃহের চাতালে আস্তানা গেড়েছে গঙ্গানারায়ণ। তার সঙ্গে রয়েছে জনা ১৫ বলিষ্ঠকায় চাষি। একটি ব্যাপারে গঙ্গানারায়ণ রীতিমতো বিস্মিত। তারই জন্য বিরাহিমপুর গ্রামে যেমন বিপদ ও বিপর্যয় নেমে এলো, সেই জন্য কিন্তু কেউ তাকে দুষছে না। বরং গঙ্গানারায়ণের প্রতি তাদের সমীহ অনেক বেড়ে গেছে এই জন্য যে
সেই সর্বসমক্ষে একজন সাহেবকে প্রহার করেছে। কয়েক পুরুষ ধরে তারা মার খেয়ে শুধু সহ্য করতেই শিখেছিল। এই প্রথম দেখল একজন অত্যন্ত অত্যাচারীকে ভূপাতিত হতে। ম্যাকগ্রেগর সাহেব একেবারে জমের দোসর, তার গায়েও হাত দিয়েছে গঙ্গানারায়ণ। বস্তুত বিরাহিমপুর গ্রামে এই আগুন জ্বলতই, গঙ্গানারায়ণ যেন নিমিত্ত মাত্র। এই অঞ্চলে চাষিরা একেবারে বদ্ধপরিকর হয়েছিল যে এবছর তারা কিছুতেই নীল চাষ করবে না। ভিতরে ভিতরে তারা ধূমায়িত হচ্ছিল। গঙ্গানারায়ণ শুধু আগুনের শিখাটি জ্বেলে দিয়েছে। বিঘা প্রতি দাদন মাত্র 2 টাকা, অথচ নীল উৎপাদনের ব্যয় তার চেয়ে বেশি। এরপরও আছে প্রতি পদে পদে নীলকুঠির কর্মচারীদের উৎকোচ। উৎপাদন বেশি হলেও ফাজিলটুকু যাবে সাহেব ও তাদের কর্মচারীদের উদরে, আর উৎপাদন কম হলে বা নীল ফসলের মান নিকৃষ্ট হলে সহ্য করতে হবে বেদম প্রহার, ধারাবাহিক অত্যাচার। ঘরে যুবতী স্ত্রী বা কন্যা থাকলে তার শরীর দিয়ে মেটাতে হবে ঘাটতি। যে অবস্থায় হেলে সাপ ও ফনা তোলে, চাষিরা সেই অবস্থায় পৌঁছেছে। গঙ্গানারায়ণের কাছে বন্দুক থাকায় লুক্কায়িতদের বুকে এসেছে বিপুল বল। তারা জানে নীলকরদের কুঠিতেও একটিমাত্র বন্দুক আছে। সুতরাং তারা গঙ্গানারায়ণের নেতৃত্বে কুঠি আক্রমণ করলে সাহেবদের এবার একেবারে ঝাড়ে বংশে নির্বংশ করে দিতে পারবে। বনের মধ্যে 2-3 দিন থাকার পরই তারা ক্রমশ এই পরিকল্পনায় উত্তেজিত হতে লাগলো। তারা শুধু তাদের গ্রাম, বড়জোর পরগনাটুকুর কথা চিন্তা করে, বাকি পৃথিবীর অস্তিত্ব নেই তাদের কাছে। গঙ্গানারায়ণ অবশ্য রূপকথার গল্পের নায়ক হতে চায় না, তার মস্তিষ্ক অনেক ঠান্ডা। রুল অব লতে এখনো তার দৃঢ় বিশ্বাস। তার হাতে একটি বন্দুক আছে বটে, কিন্তু বন্দুক চালানোর তার দক্ষতা নেই। এই চাষাভুষোর দল প্রত্যেকেই হাতে একটা করে ডান্ডা বা লাঠি নিয়েছে বটে, কিন্তু নীলকুঠির সুশিক্ষিত লাঠিয়ালদের তুলনায় এরা কিছুই না। এদের নিয়ে হৈ হৈ করে নীলকুঠি আক্রমণ করা কাজের কথা নয় মোটেই। ধরা যাক যদি বা এখানকার নীলকুঠি দখল করেই নেওয়া যায়, তাতেই বা লাভ কি হবে? গঙ্গানারায়ণের এখনো ধারণা আইনের আশ্রয় নিয়েই চাষিরা নিজস্ব জমিতে ইচ্ছে মতন চাষের অধিকার পেতে পারে। শুধু সেই আইনের কাছে একবার পৌঁছানো দরকার। নীলকর সাহেবেরাও একথা জানে বলে দরিদ্র হীনবল চাষিদের উপর হাজার রকম অত্যাচার চালিয়ে পদানত করে রাখে, যাতে তারা আইনের আশ্রয়ে পৌঁছাতে না পারে। ম্যাকগ্রেগর এবং তার চেলাচামুন্ডরা বিরাহিমপুর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এটা বেআইনি কাজ। এর উত্তরে রাতের অন্ধকারে দলবল নিয়ে রূপকথার নায়কের মতন গঙ্গানারায়ণ যদি নীলকুঠি আক্রমণ করে, তবে সেটিও হবে একটা বেআইনি কাজ। অত্যাচারিতারও অধিকার নেই আইনের বিচারভার স্বহস্তে গ্রহণ করার। তবে আগেকার তুলনায় অন্তত একটি বিষয়ে গঙ্গানারায়ণ দৃঢ় নিশ্চিন্ত হয়েছে, চোখের সামনে কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে তক্ষুনি তার প্রতিবাদ করতে হবে। পরে কখন বিচার হবে এই জন্য অন্যায় সহ্য করে গেলে মানুষত্বের আর কিছু অবশিষ্ট থাকে না। সেই জন্যই সে ম্যাকগ্রেগরের চাবুক সহ্য করেনি। সঙ্গে কিছু চাল ডাল যে যা পারে নিয়ে এসেছিল, তাই ফুটিয়ে কোনো রকমে ক্ষুণ্ণিবৃত্তি হচ্ছে। কিন্তু যেসব মানুষ মরিয়া হয়ে সর্বস্ব খোয়াবার ঝুঁকি নিয়েছে, তারা কখনো চুপ করে বসে থাকতে পারে না। কিছু একটা করার জন্য, এমনকি সর্বনাশের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা চঞ্চল। গঙ্গানারায়ণ ঠিক করলো আগে এই এলাকার থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। আইন প্রয়োগের ভার পুলিশের হাতে। পুলিশ সঙ্গে নিয়ে সবাই মিলে আবার গ্রামে ফিরবে। তখন যদি নীলকর সাহেবেরা আবার ধেয়ে আসে, তখন তাদের মোকাবিলা করবে পুলিশের সেপাহীরা। থানা আছে কালীগঞ্জে। পাতিসর জঙ্গল পার হয়ে সেখানে যাওয়া যায়। গঙ্গানারায়ণের সঙ্গীরা তাকে অনেকভাবে নিবৃত্ত করার চেষ্টা করলো। তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পুলিশ ফৌজ তাদের মতন সাধারণ মানুষের কোনো উপকারে আসবে। পুলিশ বরাবর জমিদারের স্বার্থ রক্ষা করে এসেছে, আর নীলকর সাহেবেরা তো পুলিশের বাপ। কোনো সাহেবের গায়ে কোনো দেশি পুলিশ সেপাই কখনো হাত তুলতে পারে? এটা অসম্ভবের কথা নয়। গঙ্গানারায়ণ কোনো কথা শুনল না। সে যাবেই। অবশ্য সে পথ চেনে না। একা যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তার সঙ্গে কে যাবে? শেষ পর্যন্ত তোরাব বলল, লয়েন কর্তা, মুই আপনারে রাস্তা দেখামু। মরলে আপনাগো লগে একসাথে মরুম। বন্দুকটা উঁচু একটা বৃক্ষচূড়ায় লুকিয়ে রেখে রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরোলো গঙ্গানারায়ণ আর তোরাব। উজানি নদীর ধার ঘেঁষে উত্তর দিকে গেলেই কালীনগর পড়বে। এই কালীনগরে তোরাপের এক ফুফাতো ভাই থাকে। আগে তার কাছে গিয়ে ওরা জেনে নেবে এদিককার হালচালের সন্ধান। ওরা যখন পৌঁছলো, তখন কালীনগর গঞ্জটি ঘুমন্ত। এমনই চুপচাপ নিঃসার যে ঘুমন্তের বদলে মৃত বলে ভ্রম হয়। তোরাপের পিসির সন্তানকে বাড়িতে পাওয়া গেল না। সেখান থেকে জানা গেল যে কালীনগরের অনেক যুবকই গা ঢাকা দিয়েছে।
নীলকর সাহেবেরা এখানেও খুব জোর জুলুম শুরু করেছে। গঙ্গানারায়ণ একটুখানি দমে গেল। কালীনগরে থানা আছে, সেখানে পুলিশের নাকের ডগার ওপরে যদি এরকম কাণ্ড হয়, তাহলে আর ভরসা কোথায়? তোরাব চাইল জঙ্গলে ফিরে যেতে, জঙ্গলই একমাত্র নিরাপদ স্থান। সেখানে নীলকর কিংবা পুলিশ কেউই যায় না। গঙ্গানারায়ণ একটা খিরিস গাছের নিচে দাঁড়িয়ে খানিকক্ষণ চিন্তা করলো। তারপর সে সিদ্ধান্ত নিল, একবার অন্তত থানায় দারোগার সঙ্গে দেখা করা দরকার। অসহায় অশিক্ষিত গ্রামবাসীরা সরকারের নতুন নির্দেশের কথা কিছুই জানে না। তারা কিছু দাবি করে না বলেই পুলিশের থেকে তাদের অধিকার সংগ্রহের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। অথচ হিন্দু পেট্রিয়ট পত্রিকায় গঙ্গানারায়ণ পড়েছে যে কৃষকের অনিচ্ছা সত্ত্বেও জোর জুলুম করে নীল চাষ চালাবার পক্ষপাতী নয় সরকার। কালীনগর থানার দ্বারের সামনে দাউ দাউ করে জ্বলছে একটি মশাল। পাশে বর্শা হাতে নিয়ে বসে ঢুলছে একজন সিপাহী। গঙ্গানারায়ণ তার সামনে গিয়ে দাঁড়ালো। সিপাহীরা জেগে ওঠার পর গঙ্গানারায়ণের বক্তব্য শুনে সে বাড়িয়ে দিল বাম হস্তটি। অর্থাৎ কিছু দর্শনী বা পার্বণী না দিলে দারোগাবাবুর সঙ্গে দেখা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অনেক বাঘ ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকে ভবিষ্যতে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলে সে গা মোচড়ামুচড়ি দিয়ে উঠে দাঁড়ায়। দারোগাবাবুর বাসগৃহ সন্নিকটেই। গায়ে একটা মলিদা জড়িয়ে তিনি একজন গৃহস্থ ভদ্রলোকের মতন সেজবাতির আলোকে একটি ইংরেজি গ্রন্থ পাঠ করছিলেন। এই রাতে আগন্তুকদের দেখে তিনি খেকিয়ে উঠলেন না বা সিপাহী ডেকে ফটকে পুরো দেওয়ার আদেশও দিলেন না। গ্রন্থটি মুড়ে রেখে তিনি একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি, ঘর পুড়িয়েছে তো? কোন গা? ক বছরের দাদান? এলাকা চাস না বে এলাকা? গঙ্গানারায়ণ বিনীতভাবে বলল, আগে গোটা গ্রামটাই জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। গায়ের নাম বিরাহিমপুর। ওদের অত্যাচারের গায়ে একটি মানুষও নেই। দারোগাবাবু বললেন, বসো, ওইখানেই বসে পড়ো, তারপর বলো, প্রাণ খুলে বলো, কত আর শুনবো। এই নিয়ে আজ 5 জন এলো। তোরা দাঁড়িয়ে আছে বাইরের অন্ধকারে শরীর মিশিয়ে। সে দারোগাবাবুকে দেখাই দেয়নি। গঙ্গানারায়ণ উবু হয়ে বসলো। তারপর বলল, আমি হিন্দু পেট্রিয়ট কাগজে একটা খবর পড়েছি। দারোগাবাবুর দৃষ্টি তখনও সামনের বইটির উপর ন্যস্ত ছিল। এবার তিনি চমকিত হয়ে মুখ তুললেন। তারপর তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, কি পড়েছ বললে? কে তুমি? তুমি কি চাষী? গঙ্গানারায়ণ বলল, না, আমি চাষী নই বটে, তবে কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী। আপনি যদি সবিস্তারে শোনেন। সেজবাতিটি উঁচু করে তুলে গঙ্গানারায়ণের মুখের সামনে ধরে দারোগাবাবু বললেন, তুই তুই গঙ্গা না? এবার গঙ্গানারায়ণেরও স্তম্ভিত হওয়ার পালা। সেও দারোগার মুখের দিকে একদৃষ্টে চেয়ে রইল। দারোগাবাবু বললেন, তুই গঙ্গা? আমাদের গঙ্গানারায়ণ নোস? গলার স্বর শুনে আমার কেমন বোধ হচ্ছিল। আমায় চিনতে পারিসনি? আমি ভগীরথ। হিন্দু কলেজে আমরা একসাথে পড়তুম। মধু, রাজনারায়ণ, ভূদেব, বেনি, গৌড়। আমার বাড়ি থেকে ভূদেবের বাড়ি খুব কাছেই। এবার গঙ্গানারায়ণের মনে পড়ল, এই মধ্যবয়স্ক স্ফীতদর গুম্ফবান ব্যক্তিটি তার সহপাঠী ভগীরথী বটে। তবে ছাত্র হিসেবে তার তেমন চাকচিক্য ছিল না বলে সে ঠিক গঙ্গানারায়ণের বন্ধুগোষ্ঠীর মধ্যে ছিল না। ভগীরথ বলল, একে চেহারা করেছিস তুই? খালি গা খালি পা, তোর মতন বংশের সন্তান। তোদের বাড়িতে কত খেয়েছি। কি ব্যাপার বলতো? একে বিচিত্র বিধিলিপি। এমন ভাবে এমন অবস্থায় তোর সঙ্গে দেখা হবে? গঙ্গানারায়ণ কিছু বলতে শুরু করার আগেই ভগীরথ আবার বলল, থাম থাম, বিরাহিমপুর এক ইন্ডিগো স্প্যান্টারকে একজন কেউ মেরেছে। সে কে তুই? ওরে বাপ রে বাপ, ও নিয়ে যে হুলুস তুলুস পড়ে গেছে রে। খিঙ্গিবাড়ির এক ছেলে এই কীর্তি করেছে এমন শুনেছিলুম বটে, কিন্তু তুই কখনো কারোর গায়ে হাত তুলবি সে যে অকল্পনীয়। গঙ্গানারায়ণ এবার সব বৃত্তান্ত খুলে বলল। মাঝখানে বারবার বাধা দিচ্ছিল ভগীরথ। সে এ ব্যাপারের অনেক কিছুই জানে। সব শুনে সে বলল, গঙ্গা, আমার হাত পা বাঁধা। তোকে দেখলে অ্যারেস্ট করার কথা। ইন্ডিগো স্প্যান্টারদের কতখানি প্রতাপ এদিকে তুই জানিস না। তুই তো মাত্র 1-2জনকে দেখেছিস। গঙ্গানারায়ণ বলল, তুই বারাসাতের হাকিমের পরোয়ানার কথা কিছু শুনিসনি? তিনি থানায় দারোগাদের নির্দেশ দিয়েছেন। ভগীরথ বলল, শুনেছি, সব শুনেছি। ওই হাকিমের বদলি হলো বলে অমন 2-একটা আইডিয়ালিস্ট ছোকরা সদ্য বিলেত থেকে এসে এখানকার নেটিভদের হেল্প করতে চায়। তারপর ধ্যাত্তারা গোবিন্দপুরে বদলি হয়ে কয়েক বছর পড়ে থাকার পরে তাদের রক্ত ঠান্ডা হয়ে যায়।
ওই বারাসাতের আরো দুজন হাকিম এমনধারা চাষিকে সাপোর্ট করতে গেছিল, তারপর বদলি হয়ে গেছে। গঙ্গানারায়ণ বলল, কিন্তু দেশের এত চাষিকে জমি ছাড়া করে সরকারের কি লাভ? নীলকরদের স্বার্থ রক্ষা করবার জন্য সরকার কি নিজের ক্ষতি করবে? ভগীরথ বলল, এই নীলের বাণিজ্যে অনেক সরকারি হোমরা চোমরা স্বার্থ আছে। তোকে আরো একটা কথা বলি, এই জেলার ম্যাজিস্ট্রেট ওই ম্যাকগ্রিগরের কথায় ওঠেন বসেন। মাসে দুবার তিনি ম্যাকগ্রিগরের কুটিতে আসেন খানা খেতে। লোকে বলে ম্যাকগ্রিগরের ওয়াইফের সঙ্গে নাকি ম্যাজিস্ট্রেট সাহেবের রোম্যান্স চলছে অনেকদিন। তুই এই জেলায় বসে ম্যাকগ্রিগরের বিরুদ্ধে দাঁড়াবি কি করে? চাষিদের মারধর খাওয়া কিংবা এ ধরনের অত্যাচারের অভ্যাস আছে, কিন্তু তুই এর মধ্যে জড়ালি কেন? তোকে পেলে ওরা একেবারে শেষ করে দেবে। গঙ্গানারায়ণ একটু রেগে গিয়ে বলল, তুই বলতে চাস এসব অত্যাচারের কোনো প্রতিকার নেই? তাহলে তোরা রয়েছিস কেন? কুইনের প্রোক্লামেশনের পর তো প্রজা হিসেবে একজন নীলকর আর একজন চাষিদের সমান অধিকার। ভগীরথ হেসে উঠে বলল, তুই এখনো তেমনিই রয়ে গেছিস গঙ্গা, ইমপ্র্যাকটিক্যাল রোম্যান্টিক। বিজয়ী আর বিজিত মানুষ কখনো সমান হয়? সাহেবেরা কি আমাদের মানুষ বলে মনে করে? হাসি থামিয়ে আবার গম্ভীর হয়ে গেল ভগীরথ। মুখে একটা ম্লান ছায়া পড়ল। আস্তে আস্তে বলল, এতকাল পর তোর সঙ্গে দেখা, কত কি মনে পড়ছে, কিন্তু প্রাণ খুলে যে তোর সঙ্গে দুটো কথা কইব, এখন সে সময় নেই। তুই আমার এখানে এসেছিলি, একথা ৫ কান হলেই আমার গর্দান যাবে। তোকে আমি এক পরামর্শ দিচ্ছি, শোন। এই রাতেই তুই নৌকা ধরে কেষ্টনগড়ের দিকে পাড়ি দে, তারপর যত শিগগিরই সম্ভব কলকাতায় চলে যা। একমাত্র কলকাতায় গেলে তুই নীলকরদের ক্রোধ থেকে বাঁচতে পারবি। আমি তোর জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি। গঙ্গানারায়ণ বিবর্ণ মুখে বলল, আমি পালাবো? ভগীরথ বলল, তাছাড়া তুই এখানে থেকে আর কি করবি? এখানে তোর প্রাণ সংশয়। আমি মিথ্যে মিথ্যে তোকে ভয় দেখাচ্ছি নি। একজন মানুষকে গুম খুন করা ওদের পক্ষে কিছুই না। গঙ্গানারায়ণ একটুক্ষণ নীরব রইল। বিরাহিমপুরে চাষিদের ভাগ্যের সঙ্গে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। এখন সে ওদের ছেড়ে শুধু নিজের প্রাণ বাঁচাবে? ভগীরথ বলল, আর দেরি করিসনি গঙ্গা, গা তোল। এই রাতের মধ্যে তোকে কেষ্টনগরে পৌঁছে যেতে হবে। গঙ্গানারায়ণ অস্ফুট কণ্ঠে বলল, আমি এসেছিলাম ভাগ্যহত চাষিদের পক্ষ নিয়ে বলার জন্য, যদি তাদের প্রতি অন্যায়ের কোনো প্রতিকার করতে পারি। এখন তাদের সেই একই অবস্থায় ফেলে রেখে আমি চলে যাব? ভগীরথ বলল, চাষিদের তুই সাহায্য করতে চাস তো বেশ ভালো কথা। এইখানে তুই কি করবি ওদের জন্য? বেশ তো, কলকাতায় গিয়ে তুই ওদের হয়ে লড়ে যা। যদি মামলা করতে চাস কলকাতার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের কর। সাহেবদের বিরুদ্ধে ফৌজদারি মামলা কি মফস্বলে হয়? তুই এটাও জানিস না? ওদের সাহায্য করতে গেলে তোকে কলকাতা যেতেই হবে। গঙ্গানারায়ণ একবার ভাবল, এইটাই বোধহয় একমাত্র পন্থা। তোরাবকে নিয়ে সে চাষিদের কাছে খবর পাঠিয়ে দেবে। কলকাতায় মামলা দায়ের করে সেখান থেকে সে সাহায্য পাঠাবে। পরক্ষণে গঙ্গানারায়ণের সারা শরীরটাতে একটা ঝাঁকুনি লাগলো। আবার প্রতিশ্রুতি? কয়েক বছর আগে সে এইরকমই প্রতিশ্রুতি দিয়ে তারপর মধ্যরাতে উধাও হয়ে গিয়েছিল। আবার সে ওদের এই একই অবস্থায় ফেলে চলে গেলে ওরা তাকে বিশ্বাস করবে? কলকাতায় গেলে তার নিজেরই কোন রূপান্তর ঘটবে কে জানে। সে উঠে দাঁড়িয়ে বলল, না ভগীরথ, আমার কলকাতায় যাওয়া হবে না এখন। আমি ওদের সঙ্গেই থাকবো। আরো কিছুক্ষণ ধরে নানান যুক্তি দেখিয়েও ভগীরথ আর টলাতে পারল না গঙ্গানারায়ণকে। গঙ্গানারায়ণ বাইরে বেরিয়ে এসে বলল, কই তোরা, চল রে। ভগীরথও বেরিয়ে এলো বাইরে। জমিদার নন্দন গঙ্গানারায়ণের এই পরিবর্তন এখনো যেন ঠিক হৃদয়ঙ্গম করতে পারল না। গঙ্গানারায়ণকে চলে যেতে দেখে সে বলল, গঙ্গা, এই শীতের রাতে তুই যাবি? তোর খালি গা, এইটা তুই অন্তত নে। নিজের অঙ্গ থেকে শীতবস্ত্র খুলে সে তুলে দিল গঙ্গানারায়ণের হাতে। গঙ্গানারায়ণ এতে আর আপত্তি করতে পারল না। অবিলম্বেই সে আর তোরাব আবার মিলিয়ে গেল অন্ধকারে। রোমাঞ্চকর কাহিনীর নায়কের মতো কোনো ভূমিকা নেওয়ার আদৌ ইচ্ছা ছিল না গঙ্গানারায়ণের, কিন্তু পাকে চক্রে তাকে প্রায় সেই রকমই হতে হলো। জঙ্গলের আস্তানা থেকে সে দু একবার বাইরে বেরোবার চেষ্টা করেই বুঝল আবহাওয়া অতিশয় উষ্ণ। চাষিদের সঙ্গে নীলকুঠিয়ালদের সংঘর্ষ লাগছে প্রায়ই। ম্যাকগ্রেগরে চেলাচামুন্ডারা শিকারী কুকুরের মতন গঙ্গানারায়ণের সন্ধানে চতুর্দিকে শুকে শুকে ফিরছে। গঙ্গানারায়ণের প্রহারে নাকি ম্যাকগ্রেগরের একটি চক্ষু ভীষণভাবে জখম হয়েছে। এর প্রতিশোধ তারা নেবেই। গঙ্গানারায়ণের চেহারার বর্ণনা এবং পরিচয় এ তল্লাটে কারোর আর অজানা নেই। কোনো অপরিচিত গ্রামবাসীও গঙ্গানারায়ণকে দেখলে এসে মিনতি মাখা কণ্ঠে বলে, বাবু, আপনি শিগগিরই পালান। আপনারা ধরতে পারলে সাহেবেরা আপনাকে কইলিজে টাইনে ছিঁড়া ফেলবে।
তারা এই কথা বলে, আবার গঙ্গানারায়ণকে দেখবার জন্য গ্রামশুদ্ধ লোক ভিড় করে আসে। কেউ কেউ ঝাঁপিয়ে পড়ে তার পায়ে। সে ম্যাকগ্রেগরের মতন একজন চরম অত্যাচারী সাহেবের চাবুকের মার ফিরিয়ে দিয়েও এখনো শরীরে টিকে আছে। এই বিস্ময়ের আবেগ তারা কি করে প্রকাশ করবে বুঝতে পারে না। আস্তে আস্তে তাদের কাছে গঙ্গানারায়ণ মানুষের বদলে অতিমানুষ হয়ে যায়। গঙ্গানারায়ণ বুঝতে পারল জঙ্গলের আস্তানা ছেড়ে বাইরে আসা তার পক্ষে এখন সত্যিই বিপজ্জনক। কলকাতায় সে কিছুতেই পালাবে না। এখানে থেকে আইনের আশ্রয় নেওয়াও সম্ভব নয়, কারণ পুলিশ বাহিনীকে ক্রয় করে রেখেছে নীলকুঠিয়ালরা। জঙ্গলের মধ্যেও তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারে বলে তোরাব এবং অন্য সঙ্গী সাথীরা ভাঙা ইট ও গাছের ডালপালা দিয়ে প্রায় ছোটখাটো একটা দুর্গের মতন বানিয়ে ফেলেছে। গঙ্গানারায়ণের বন্দুক তাদের ভরসা যোগায়। মাঝে মাঝে রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে তার দু একজন চর পাতিসর অরণ্য ছেড়ে বাইরে যায়। অত্যাশ্চর্য সব সংবাদ সংগ্রহ করে তারা ফিরে আসে। কোনো রকম প্ররোচনা ছাড়াই গ্রামের পর গ্রামের নিরীহ দুর্বল চাষিরা কোথা থেকে এমন শক্তি পেয়ে গেল কে জানে। এতকাল অত্যাচার সহ্য করার পর তারা হঠাৎ ঠিক করেছে এবছর কিছুতেই আর নীল চাষ করবে না। তার জন্য প্রাণ যায় তাও সই। চতুর্দিকে আগুন জ্বলছে। কোন গ্রামে কবে কি ঘটেছে তা গঙ্গানারায়ণের জানা হয়ে যায়। আহার্য সংগ্রহের জন্য তোরাব ও তার সঙ্গীদের যেতে হয় গ্রামে। গ্রামবাসীরা স্বেচ্ছায় তাদের মুষ্টি ভিক্ষা দেয়। সেই সময় ওরা জঙ্গলের গুপ্ত আখড়া সম্পর্কে গ্রামবাসীদের কি বোঝায় কে জানে। কিন্তু এক নিরুদ্দিষ্ট জমিদার পুত্র বহুদিন পর ফিরে এসে বন্দুক হাতে জঙ্গলের মধ্যে লুকিয়ে চাষিদের নিয়ে দল করছেন। ইংরেজ এখন তার নামে ভয়ে কাঁপে। এইসব কাহিনীর সঙ্গে আরো অনেক কল্পনা মেশে। ফলে নানা রকম অলৌকিক কাহিনীও ছড়াতে শুরু করলো গঙ্গানারায়ণের নামে। অনেকের বদ্ধমূল বিশ্বাস হয়ে গেল যে গরিবের উদ্ধারের জন্য এই মানুষটি দৈব প্রেরিত। গঙ্গানারায়ণের নির্দেশে তার চরেরা হিন্দু পেট্রিয়টের কপিও সংগ্রহ করে আনে। লোকের মুখে এর নাম হরিশের কাগজ। অতিশয় দুর্বল কিন্তু নিষিদ্ধ গোপন ইস্তাহারের মতন। যার দরকার তার হাতে ঠিক পৌঁছে যায়। সেই পত্রিকার পৃষ্ঠায় সারা দেশের চিত্রটি দেখতে পায় গঙ্গানারায়ণ। নীল চাষের ফলে বাংলার অনেক জেলা যে একেবারে ছারখার হয়ে যাচ্ছে সে কথা যুক্তি ও তর্ক দিয়ে সব বিস্তারে বুঝিয়ে চলেছেন হরিশ মুকুর্জে। সরকারি কর্মচারী ও নীলকর সাহেবেরা যোগসাজশ করে যে একই সঙ্গে দেশের সাধারণ মানুষের এবং সরকারের কিভাবে ক্ষতি করে চলেছে তারও বাস্তব বিবরণ দিচ্ছেন তিনি প্রতি সংখ্যায়। যশোর থেকে শিশির কুমার ঘোষ নামে এক ব্যক্তিও নীলকরদের অত্যাচার এবং বঞ্চিত চাষীদের জীবনের মর্মন্তুদ সংবাদ পত্রিকায় পাঠাচ্ছেন হিন্দু পেট্রিয়ট কাগজে। কে এই শিশির কুমার ঘোষ সে পরিচয় জানা যায় না, কিন্তু ইনি নিজ উদ্যোগে গ্রামে গ্রামে ঘুরে সত্য ঘটনার বিবরণ সংগ্রহ করে জানিয়ে দিচ্ছেন দেশবাসীকে। এই পত্রিকা পড়ে গঙ্গানারায়ণ কিছু বিস্মিতও হয়। নীল চাষ সম্পর্কে এইসব ব্যক্তিদের এমন আগ্রহ কেন? নীল চাষের জন্য দুর্ভোগ তো শুধু গ্রামের চাষিদের, এমনকি জমিদারেরাও এর সঙ্গে তেমন জড়িত নয়। তাদের কিছু কিছু জমি নীলকরদের ইজারা দিয়ে জমিদারেরা এ ব্যাপার থেকে হাত ধুয়ে ফেলেছে। এখন এই চাষের লাভ ক্ষতির সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক নেই। শহরের মধ্যবর্তী শ্রেণীর তো কিছুই যাওয়ার আসার কথা নয়। গঙ্গানারায়ণের মনে পড়ে না গ্রামের কৃষকদের নিয়ে এত রচনা সে আগে কখনো কোনো ইংরেজি কাগজে দেখেছে। হরিশ মুখুজ্জে বা শিশির কুমার ঘোষের মতন ব্যক্তিদের এত উদ্বেগ কেন নীল চাষীদের অবস্থা সম্পর্কে? যদি হরিশ মুখুজ্জে নামের লোকটির সঙ্গে কোনোদিন দেখা হয় গঙ্গানারায়ণ এই প্রশ্নটি করবে। গঙ্গানারায়ণের নিজস্ব একটা দায় আছে, সেই জন্য ওদের ভাগ্যের সঙ্গে সে নিজেকে জড়িয়েছে। কিন্তু সেই দায় তাদের জমিদারি কিংবা বংশের ঐতিহ্যের কাছে নয়, সম্পূর্ণই নিজস্ব। একদিন দ্বিপ্রহরে তোরা বন্দুক বন্দুক বলে চিৎকার করতে করতে ছুটে এলো গোপন আস্তানায়। সে দেখে কয়েকজন সশস্ত্র লোক এসে প্রবেশ করেছে এই জঙ্গলে। নিশ্চয়ই নীলকরদের বাহিনী অথবা পুলিশ। এ জঙ্গলে কেউ কেউ শখ করে শিকারের জন্য আসে বটে, কিন্তু বর্তমানের বিপজ্জনক সময়ে কে শিকারের শখ পুষে রাখবে? তোরাব ও তার সঙ্গীরা লাঠি নিয়ে গোপন আনাচে কানাচে মুখ লুকিয়ে প্রস্তুত হয়ে রইল। গঙ্গানারায়ণ দাঁড়ালো বন্দুক হাতে নিয়ে। তার বক্ষ কম্পিত হচ্ছে। বন্দুক চালিয়ে তাকে মানুষ মারতে হবে? শুধু আত্মরক্ষার জন্য নয়, তার সঙ্গীদের বাঁচাবার জন্য সে অস্ত্র ব্যবহার করতে বাধ্য। তার মুহু মুহু মনে হতে লাগলো এর চেয়ে ঋষিকেশের শান্ত স্নিগ্ধ মনোরম পাহাড়তলের জীবন কি অনেক শ্রেয় ছিল না? কিছু দূরে গাছপালার ফাঁকে দেখা গেল তিনটি লোককে।
তাদের হাতে লাঠি আছে, কিন্তু বন্দুক রয়েছে কিনা বোঝা গেল না। তোরাব উত্তেজিত চাপা স্বরে বলল, মারেন বড়বাবু, হুমুন্দির পোগুলোরে নিখোঁজ আঁকতে দিবেন না, মারেন। গঙ্গানারায়ণ তবু বন্দুক উঁচিয়ে স্থির হয়ে রইল। দূরের দলটির মধ্য থেকে একটি লোক বেশি সামনে এগিয়ে এলো। বলিষ্ঠকায় ব্যক্তিটির গায়ে হলুদ রঙের নিমা মল্লকচ্ছ দিয়ে ধুতি পরা, হাতে একটি পিতলের গার্ড দেওয়া লাঠি। সে চেঁচিয়ে বলল, সিঙ্গিবাবু, সিঙ্গিবাবু। গঙ্গানারায়ণের সঙ্গীরা পরস্পরের মুখের দিকে চেয়ে বিস্ময় বিনিময় করল। তোরাব বলল, ও হালায় ফুইন্দাবাজ, ওটারে শেষ কইরা দেন। দূরের লোকটি এবার দুহাত তুলে বলল, আমি সিঙ্গিবাবুদের সঙ্গে দেখা করতে আইছি। আমার নাম দিগম্বর বিশ্বাস। গঙ্গানারায়ণ এবার জোরে উত্তর দিল, তুমি যেই হও, হাতের লাঠিটা ফেলে দাও, তারপর একা এগিয়ে আসো। লোকটি লাঠিখানাকে আস্তে এবং খুব সন্তর্পণে শুইয়ে দিল মাটিতে। তারপর মুখ তুলে গম্ভীর স্বরে বলল, আমি চৌগাছার দিগম্বর বিশ্বাস। আমার সময় অতি অল্প, দু চারটি কথা কইয়া চলে যাব। রাজি থাকেন তো বাইরেই আসেন, নচেত ফিরে যাই। গঙ্গানারায়ণ বন্দুক নামিয়ে বলল, আসুন, আপনার বাঁ দিকে একটু ঘুরে আসুন, ওদিকে ঢোকার পথ। দিগম্বর বিশ্বাসের বয়স ৩০-এর নিচে, মুখখানি তেজোদীপ্ত। যে ভাঙা গৃহটিতে গঙ্গানারায়ণদের আস্তানা, সেখানে প্রবেশ করে সে প্রথমে গঙ্গানারায়ণের দিকে বেশ কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে রইল। তারপর বলল, আপনিই সেই লোক। লোকে তাহলে মিছে কথা বলে না। আমি ভেবেছিলাম বুঝি সবই গল্প কথা। গঙ্গানারায়ণ বলল, আপনি কে, চিনলুম না তো। দিগম্বর বিশ্বাস বলল, খাড়াইয়া সব কথা হবে না, আপনি বসেন, আমিও বসি, অনেক দূর থনে আসতেছি। শুকনো পাতা জড়ো করে শয্যা প্রস্তুত করা আছে গঙ্গানারায়ণের। সে তার উপর বসল। দিগম্বর বিশ্বাস বসল মাটিতেই খানিকটা দূরত্ব রেখে। অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছে তাদের। দিগম্বর বিশ্বাস তাদের দিকে হাত তুলে বেশ ব্যক্তিত্ব সহকারে বলল, এই তোরা যা করিতেছিলি কর, আমার সাথে কয়েকজন লোক আছে, কেউ গিয়া তাদের ডাইক্কা আন। এখান থেকে যা, বাবুর সাথে আমার কথা আছে। তারপর দিগম্বর বিশ্বাস মাটিতে কপাল ঠেকিয়ে গঙ্গানারায়ণকে প্রণাম জানালো। মুখ তুলে বলল, আমি আপনারে আগে দেখি নাই, তয় আপনের পিতা রামকমল সিংহেরে দেখছি বাল্যকালে। গঙ্গানারায়ণ নীরবে প্রতীক্ষা করতে লাগলো। দিগম্বর বিশ্বাস বলল, আপনি আমারে দেইখা অবাক হইছেন, আমিও কম অবাক হই নাই। হাটে বাজারে সর্বত্র লোকে কয় যে সিপাহী বিদ্রোহের এক নেতা হিমালয় পাহাড়ে এতদিন পলাইয়া রইছিলেন, অখন নীল চাষিগো লইয়া বিদ্রোহ করবার জন্য এদিকে আইছেন। তিনি আবার জমিদার সিঙ্গিবাবুর বাড়ির এক পোলা। গঙ্গানারায়ণ এবার হাসল। সিপাহী বিদ্রোহের নেতা? লোকেদের কল্পনার দৌড় এতদূর পর্যন্ত গেছে। সিপাহী বিদ্রোহের কথা গঙ্গানারায়ণ জানতই না। হরিদ্বার ঋষিকেশে সে বিদ্রোহের কোনো তরঙ্গই পৌঁছায়নি। এবার কাজের কথা বলুন। হ, কাজের কথাই তো আছে। আমি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য আসি নাই, আগে আমার পরিচয়টা দিয়া লই। আমারে পাঠাইছেন আমার দাদা, তার নাম বিষ্ণুচরণ বিশ্বাস। তিনি দেবতুল্য মানুষ। তিনি মেহেরপুরের নীলকুঠির দেওয়ান আছিলেন। তোরাব এবং তার সঙ্গীরা একটু দূরে সরে গিয়ে দাঁড়িয়েছিল। একথা শুনে তাদের মধ্যে একটা গুঞ্জন উঠল। নীলকুঠির দেওয়ান একটি অতিশয় ঘৃণ্য পরিচয়। এই লোকটি তো তাহলে নীলকুঠি সাহেবদেরই চর। দিগম্বর বিশ্বাস তাদের উদ্দেশ্যে ধমক দিয়ে বলল, আরে বেটারা, কইলাম তো আছিলেন, এখন নাই। আমিও ছিলাম ওই কুঠির গোমস্তা, ছিলাম, এখন নাই। দাদাই আর আমি চাকরিতে ইস্তফা দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? আগে ওই কুঠির ম্যানেজার ছিলেন ম্যাকফরসন সাহেব। তিনি মানুষ ভালো, স্কুল হাসপাতাল কইরা দিচ্ছেন নিজ ব্যয়ে। সব ইংরেজরাই তো খারাপ না, ইংরেজগো মধ্যেও ভন্দর লোক, ছোট লোক, চোর ছ্যাচর আছে। যত ছোট লোক আর ছ্যাচর সাহেবরাই নীলদের ব্যবসা করে। এখন মেহেরপুরের কুঠির ম্যানেজার ইয়ার্ডলি ওই রকম এক ছোট লোক। দিওয়ান গোমস্তা দিয়া হ্যাঁ চাষিগো অত্যাচার কইরা চায়। চক্ষুর চামড়া নাই, পিসাজ, সাদা পিসাজ। এদেশের মানুষের মানুষ বইলা গণ্য করে না, রক্ত চুইসা খাইতে চায়। সেই দেখায় দাদা আর আমিতে চাকরিতে ইস্তফা দিচ্ছি। বেশ, ভালো কথা। আমার কাছে এসেছেন কেন? আপনি ছাড়া তো আর কেউ পরিত্রাতা নাই। পরিত্রাতা? আমি? আপনি কি বলতে চান খুলে বলুন তো। আপেনের মতন আমারে পাইলেও মাথা কাটবে নীলবান্দারা। আমার দাদার নামে পুলিশের হুলিয়া। চাকরি ছাড়ার পর চাষিরা আমাকে কাছে আইসা ধর্ণা দিত। খালি কন্দে আর কয়, বাঁচান কর্তা, আমাকে বাঁচান।
জীব মাত্রই বাঁচতে চায়। সাহেবের জীবন, জমিনদারের জীবন, চাষার জীবন সবই তো ভগবানের সৃষ্টি। আমরা দুই ভাই চাষিকে কইছি, যদি বাঁচতে চাও নীলের চাষ দিও না। তোমাকে রক্তে জমি লাল হোক, তবু নীল যেন না হয়। চৌগাছা, মেহেরপুর এইসব এলাকায় চাষি এবার নীল চাষ দেয় নাই। এরকম কিছু কিছু খবর আমিও শুনেছি। শুধু আমাগো এলাকা না, অন্য এলাকাতেও আমরা চাষীকে গিয়া কই, নীল চাষ বন্ধ করো, এই বছরই একটা হ্যাস্তন্যাস্ত হইয়া যাবে। দিগম্বর বিশ্বাস একটুক্ষণ চুপ করে রইল। তারপর খানিকটা আবেগের সঙ্গে বলল, এবার আপনের ওপর ভরসা। এই লোকটির সঙ্গে আরো কিছু সময় ধরে কথাবার্তা বলে গঙ্গানারায়ণ বুঝল তার অজ্ঞাতসারে সে একটি বেশ বড় ব্যাপারের কেন্দ্রে এসে গেছে। দিগম্বর বিশ্বাসের মনের জোর আছে, সে একবার যখন এই ব্যাপারে নেমেছে, এর শেষ না দেখে সে ছাড়বে না। ঠিক কোনো স্বার্থে নয়, এক ধরনের আত্মসম্মান বোধেই সে এত দৃঢ়। লোকটির ব্যক্তিত্ব গঙ্গানারায়ণকে বেশ স্পর্শ করে। দিগম্বর বিশ্বাসের বক্তব্য এই যে শুধু নীল চাষ বন্ধ রাখলেই এই আন্দোলনের উদ্দেশ্য সিদ্ধ হবে না। এই বছরের ক্ষতি সহ্য করার ক্ষমতা নীলকর সাহেবদের আছে, কিন্তু তারা উৎপীড়ন অত্যাচারের আরো অনেক গুণ বাড়িয়ে দিয়ে চাষিদের মনোবল ভেঙে দেবে। পরের বছর চাষিরা আবার নীল চাষে বাধ্য হয়ে প্রবৃত্ত হবে। সুতরাং সাহেবদের অত্যাচারের প্রতিরোধ করা দরকার। বারবার সাহেবদের উপর পাল্টা আক্রমণ করে তাদের বুঝিয়ে দিতে হবে যে বাংলার মানুষ তাদের জোর জুলুমের বাণিজ্য আর কিছুতেই মেনে নেবে না। গ্রামে গ্রামাঞ্চলে কুঠি স্থাপন করে তারা আর নিরাপদে বাঁচতে পারবে না। কিন্তু এই পাল্টা আক্রমণের জন্য চাষিদের সংঘবদ্ধ করবে কে? নির্যাতিত গরিব চাষিরা কখনো কি একযোগে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে? যোগ্য নেতৃত্ব না থাকলে কার নির্দেশে তারা লড়াই করার জন্য এগিয়ে যাবে? বিশৃঙ্খলভাবে লড়তে গেলে তারা শুধু মার খেয়েই মরবে। দিগম্বর এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা চাষিদের বোঝাবার চেষ্টা করছে, কিন্তু সকলে তাদের চেনে না কিংবা বিশ্বাস করে না। অন্যদিকে ফরাজিরাও নীল চাষিদের লড়াই করার ডাক দিয়েছে। সব দিকে যদি একসঙ্গে শুরু হয় লড়াই, তবে নীল ব্যবসার ভিত ধসে পড়তে পারে। এখন পাকে চক্রে এই নেতৃত্বের ভার গঙ্গানারায়ণের উপরেই বর্তেছে। ইতিমধ্যেই মাঝে মাঝে এখানে সংঘর্ষ বাজছে। কুঠিয়ালদের পাইকদের আক্রমণ করছে গ্রামবাসীরা। এক অত্যাচারী আমিনের লাশ ভাসতে দেখা গেছে নদীর জলে। ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন এক সাহেব, দূর থেকে কে তীর নিক্ষেপ করেছে। সে তীর সাহেবের গায়ে না লাগলেও ঘোড়াটি তীরবিদ্ধ হয়ে ভূপাতিত হয়। সাহেবের পা ভেঙে যায়। গ্রাম গ্রামান্তরের সমস্ত মানুষের বিশ্বাস এই সব কীর্তি গঙ্গানারায়ণের। মধ্যরাতে শোনা যায় দূরে কোথাও গোলাগুলির শব্দ। গৃহস্থেরা ঘুম ভেঙে উঠে বসে বলে, ওই গঙ্গানারায়ণ সিংহি যাচ্ছে সাহেবদের সঙ্গে যুদ্ধ করতে। আর কিছুদিন পরেই বোধহয় লোকে গঙ্গানারায়ণের কাল্পনিক মূর্তি গড়িয়ে পুজো করবে। গঙ্গানারায়ণ বলল, কিন্তু আমি তো এসব কিছুই করিনি। দিগম্বর বিশ্বাস বলল, আপনার নামেই তো রটেছে, সেইতেই আমাগো লাভ। আপনার নামে এবার মন্তরের মতন কাজ হবে। আপনার নাম শুনলে সকলটি এক স্থানে এসে খাড়াবে। আপনি হুকুম দিলে একদিকে ধেয়ে যাবে। লোকে ভাবে আপনার অলৌকিক শক্তি আছে, আপনি হিমালয় পাহাড়ের ধনে আইছেন। বুঝলেন না, কুসংস্কারাচ্ছন্ন বদ্ধ জীব সব তুকতাক মন্তর তন্তর এইসবের দিকে অন্ধের মতন টান। আপনি সেটারে কামে লাগান। আপনার নামে এত কিছু রটেছে, এবার কিছু ঘটান। যতই হোক সে একজন অন্তর্মুখী মানুষ। একসঙ্গে এতগুলো মানুষের জীবন মরণের ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজে ঝাঁপিয়ে পড়তে হবে তাকে। একবার সে উত্তেজিত হয়ে ওঠে, আবার ভেতর থেকে কেউ যেন রাশ টেনে ধরে। তখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে সে দিগম্বর বিশ্বাসকে বলল, আরো পরামর্শের জন্য সেইখানেই দিন দুয়েক থেকে যেতে। পরের দিনই একদল গ্রামবাসী এসে উপস্থিত। দূর দূরান্ত থেকে যেমন লোকে কোনো জাগ্রত ঠাকুরের কাছে ধর্ণা দিতে আসে, সেই রকম তারাও এসেছে অলৌকিক শক্তি সম্পন্ন গঙ্গানারায়ণের কাছে তাদের দুঃখের কথা জানাতে। তারা গঙ্গানারায়ণের পায়ের কাছে কেঁদে পড়ল। নীলকুঠির পাইকরা তাদের গ্রাম থেকে দুটি যুবতী বধূকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। এই অবস্থায় কোনো গৃহবধূর ধর্মনাশ হলে সব অংশে নির্বংশ হওয়ার অভিশাপ লাগে। গঙ্গানারায়ণ কি এর কোনো প্রতিকার করবে না? তোরাপ ও তার দলবল হৈ হৈ রৈ রৈ করে উঠল। বেশ কিছুদিন বনবাসের ফলে তাদের মধ্যে যেন বন্য আদিম শক্তি জেগেছে। তারা আঘাত হানবার জন্য উন্মুখ। ইদানিং নারী হরণের ঘটনা বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ কুঠিয়ালদের ধারণা চাষিদের ঘরের লক্ষ্মী কেড়ে নিয়ে গেলে তারা কাঁদতে কাঁদতে আধমরা হয়ে যায়। তখন সামান্য অঙ্গুলি হেলালেই তারা গড়িয়ে গড়িয়ে এসে পা চাটে। দিগম্বর বিশ্বাস গঙ্গানারায়ণকে বলল, চলেন না, একবার শক্তি পরীক্ষা হইয়াই যাক।
নানা কোলাহলের মধ্যে গঙ্গানারায়ণ সম্মতি জানাতে বাধ্য হলো। সেই রাতেই প্রায় 40 জন লাঠিধারী কৃষকের একটি দল নিয়ে তারা আক্রমণ করলো একটি নীলকুঠি, এবং প্রথমবারেই তাদের জয় হলো অতি সহজে। আশ্চর্যের বিষয় এই যে সেই নীলকুঠিতে হয় বন্দুক ছিল না, অথবা চালাবার মতন সম্বিতকারও ছিল না। দুজন সাহেবই ছিল অত্যন্ত নেশাগ্রস্ত। গঙ্গানারায়ণকে বিশেষ কিছু করতেই হলো না। বন্দুক হাতে নিয়ে সে শুধু গেল আগে আগে, আর হিংস্র উন্মাদনায় ছুটে এলো চাষিরা তার পিছু পিছু। এর আগে কোনো নীলকুঠি আক্রমণ করার মতন সাহস কেউ দেখায়নি। এরা সোজা গিয়ে ভেঙে ফেললো নীলকুঠির দ্বার। একজন সাহেব কোনো ক্রমে পালায়ন করলো। অপর সাহেবটিকে ভূপাতিত করে তার গলায় পা দিয়ে দাঁড়ালো তোরাপ। যুবতী বধূ দুটিকে পাওয়া গেল অর্ধমৃত অবস্থায়। যেসব ঘটনায় গঙ্গানারায়ণের কোনো অংশ ছিল না, তারও কৃত্রিম জমা হচ্ছিল গঙ্গানারায়ণের নামে। এবার তার সত্যিকারের একটি জয় কাহিনী ছড়িয়ে পড়ল 10 গুণ হয়ে। গ্রাম্য কবিয়ালেরা গান বাঁধল গঙ্গানারায়ণের নামে। এবার নীলের কেতায় আগুন লেগেছে, গঙ্গা সিংহে ঝাঁপিয়ে পড়েছে, ওরে ওরে নীল হনুমান দাঁড়া দাঁড়া, গঙ্গা সিংহে দুয়ারে আছে খাড়া। কর্মযজ্ঞ একবার শুরু হওয়ার পর আর দ্বিধার দোলাচলের সুযোগ রইল না। গঙ্গানারায়ণ ঘন ঘন বদল করতে লাগলো তার আস্তানা, এবং এক এক দিন এক এক গ্রামে সদলবলে ঝটিকার মতন উপস্থিত হয়ে কৃষকদের বিদ্রোহের দীক্ষা দিতে লাগলো। যে 2-4 জন চাষি তাদের জমিতে নীল চাষ করেছিল, সেসব জমি থেকে উপড়ে ফেলা হলো নীল ফসল। নীলকুঠির পাইকদের সঙ্গে সংঘর্ষ হলো কয়েকবার। দিগম্বর বিশ্বাস ঠিকই বলেছিল, তার উপস্থিতি অলৌকিক শক্তির মতন কাজ করে। যেইখানেই সে যায় সেইখানে জোয়ারের স্রোতের মতন ছুটে আসে চাষিরা। তাদের বিরুদ্ধে নীলকুঠির পাইকরা কি করবে? একটি ক্ষেত্রে বন্দুকের গুলি চালাতে হয়েছিল গঙ্গানারায়ণকে। বিপরীত দিক থেকে এক সাহেবও গুলি ছুঁড়েছিল। উভয় পক্ষের কেউই হতাহত হয়নি, তবু তাতেও যেন গঙ্গানারায়ণের অলৌকিক শক্তির আরো বেশি করে প্রকাশ পেল। আকাশ ফাটানো চিৎকারে গঙ্গানারায়ণের নামে জয়ধ্বনি তুলল তার অনুগামীরা। প্রায় মাসাধিকাল গঙ্গানারায়ণের জয়যাত্রা অব্যাহত রইল। মনে হলো যেন সাহেবেরা পশ্চাৎ অপসরণ করেছে অনেক আগেই। কোনো জায়গাতেই গঙ্গানারায়ণের দলকে তেমন বড় বাধার সম্মুখীন হতে হয়নি। নীলকর ও পুলিশ হাত মিলিয়ে চলে তেমনও দেখা গেল না। চাষিদের অনেকখানি মনোবল ফিরে এলো। ভিটেমাটি ছেড়ে যারা পলায়ন করেছিল তারাও আবার ফিরে এলো বাস্তুভূমিতে। বহু বছর পর অনেক চাষি তাদের জমিতে নীলের বদলে আবার ধানের উদ্যোগ শুরু করলো। এর মধ্যেই হঠাৎ একদিন ধরা পড়ে গেল গঙ্গানারায়ণ। কিছু কিছু রায়াতের নিজস্ব জমিতে সাহেবেরা জোর করে নিজেদের মুনিশ দিয়ে নীল চাষ করছিল। সেই সব জমি আবার দখলে এনে নীলের চারা উৎপাটিত করে চাষিদের অধিকার ফেরত দেওয়ার তদারক করছিল গঙ্গানারায়ণ। হঠাৎ এসে পড়ল অশ্বারোহী পুলিশ বাহিনী। গত কয়েকদিন কোনোরকম পুলিশ বা নীলকুঠির পাইকদের সারা শব্দ না পেয়ে গঙ্গানারায়ণের সাহস বেড়ে গিয়েছিল। সঙ্গে নিজের পুরো দলটি আনেনি, আর দিনের আলোয় এমন ফাঁকা জায়গায় দাঁড়ানো তার উচিত হয়নি। পুলিশ বাহিনী দূর থেকেই বন্দুকের ফাঁকা আওয়াজ করতে করতে আসছে। গঙ্গানারায়ণ দেখলো ওদের কাছে অনেকগুলি বন্দুক। অসম যুদ্ধ চালিয়ে কোনো লাভ নেই, তাই অনর্থক রক্তপাত এড়াবার জন্য গঙ্গানারায়ণ তার সঙ্গীদের বলল, তোরা সরে পড়, চাষিদের মধ্যে মিশে যা ধীরে ধীরে, আমি দেখছি। গোয়ারের মতন সম্মুখ যুদ্ধে প্রবৃত্ত হয়ে কিংবা পলায়ন করতে গিয়ে পিছন থেকে গুলিবিদ্ধ হয়ে মরলে চাষিদের মনোবল ভেঙে যেতে পারে। তার চেয়ে বরং সসম্মানে আত্মসমর্পণ করা ভালো। এরপর যদি আইনের আশ্রয় নিয়ে লড়াই করা চালিয়ে যাওয়া যায়। বন্দুক সমেত দক্ষিণ হস্তটি উঁচু করে গঙ্গানারায়ণ এগিয়ে গেল সামনের দিকে। পুলিশ বাহিনীটি পরিচালনা করছিল গঙ্গানারায়ণের স্কুলের সহপাঠী সেই ভগীরথ দারোগা। ঘোড়া থেকে নেমে এসে নিজের হাতে গঙ্গানারায়ণের হাত ও কোমরে দড়ি বাঁধল। দড়ির অগ্রভাগটি নিজের হাতে রেখে হাঁটতে হাঁটতে সে চুপি চুপি বলল, তোর ভালোর জন্য তোকে অ্যারেস্ট করলুম রে গঙ্গা। এছাড়া তোকে বাঁচাবার আর কোনো উপায় ছিল না। কলকাতা থেকে আরো ফৌজ আসছে, তোকে দেখা মাত্রই গুলি করার অর্ডার বেরিয়েছে। এই কটা চাষাভূষণ নিয়ে তুই এদের সঙ্গে লড়তে চাস? আমি কলকাতায় তোদের বাড়িতে চিঠি লিখে দিয়েছি, সেখান থেকে কেউ এসে তোকে জামিনে খালাস করে নেবে। আর যদি কেস লড়তে হয় তো লড়বে। আর একদিনও বাইরে থাকলে তোকে প্রাণে বাঁচানো যেত না। গঙ্গানারায়ণের মুখখানি ভাবলেশহীন। বাল্যের সহপাঠীর মুখের দিকে সে একবার তাকিয়েও দেখল না। সেই রাত্রিটা গঙ্গানারায়ণকে আটক করে রাখা হলো হাজতে। পরদিন বিকেলে এত্তেলা এলো যে তাকে পাঠাতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তাঁবুতে। খোদ ম্যাজিস্ট্রেট সাহেব তাকে দেখতে চান। শৃঙ্খলিত অবস্থায় গঙ্গানারায়ণকে আনা হলো সেখানে। ম্যাজিস্ট্রেটের তাঁবুতে আরো একজন উপস্থিত ছিল।
সাহেবের বিশেষ বন্ধু নীলকর ম্যাকগ্রেগর। ম্যাজিস্ট্রেট সাহেব তার স্বদেশবাসী সুহৃদকে জিজ্ঞাসা করলেন, ইজ দিস দ্য ম্যান? ম্যাকগ্রেগরের এক চোখে ঠুলি পরানো, চিবুকে এখনো চাবুকের দাগ। সে প্রায় গর্জন করে উঠল, ইয়েস। ম্যাজিস্ট্রেট সহাস্যে বললেন, বিট হিম। সঙ্গে সঙ্গে চাবুক নিয়ে ম্যাকগ্রেগর একেবারে ঝাঁপিয়ে পড়ল গঙ্গানারায়ণের উপরে। চাবুকের শব্দে বাতাস শিহরিত হতে লাগলো, আর ম্যাজিস্ট্রেট সাহেব চুমুক দিতে লাগলেন চায়ের পেয়ালায়। খানিক বাদে তিনি বললেন, উহাকে একেবারে প্রাণে মারিও না ম্যাকগ্রেগর। আমাদের এখানকার দারোগা ওর বাল্য বন্ধু। উহাকে একেবারে হত্যা করিলে সে দুঃখ পাইয়া কিছু লিখা ফেলিতে পারে। অবশ্য অচিরাত সে দারোগাকে বরখাস্ত করিবার ব্যবস্থা করিতেছি। তারপর সেই দারোগার উপরও কয়েক ঘা মারিয়া হস্তের সুখ মিটাইও। অচেতন রক্তাক্ত অবস্থায় গঙ্গানারায়ণ পড়ে রইল সেখানে। বিধবা বিবাহের প্রচলন করার সঙ্গে সঙ্গে স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যাসাগর। অকস্মাৎ তাতে বাধা পড়ল। সরকারি কর্মচারীরা তার কাজকর্মের তারিফ করেন, বিলাতের সংবাদপত্রে তার প্রশস্তি ছাপা হয়। সেই জন্য বিদ্যাসাগর ধরেই নিয়েছিলেন যে তার সব প্রগতিমূলক কাজে তিনি সরকারের সমর্থন পাবেন। গ্রামে গ্রামে স্কুল খোলার দায়িত্ব নিয়ে সরকার তাকে স্পেশাল ইন্সপেক্টর অব স্কুলস পদে নিযুক্ত করেছেন। সেই জন্য অতিরিক্ত পরিশ্রম করে বিদ্যাসাগর স্কুল খুলে চলেছেন, শুধু ছেলেদের জন্য নয়, বালিকাদের জন্য। বেথুনের নামে কলকাতায় স্কুলটি চলছে নানান বাধা বিপত্তি এড়িয়ে। বিদ্যাসাগর সেই স্কুল কমিটির সম্পাদক, কিন্তু তিনি বুঝেছিলেন গ্রামের অবলাদেরও মুখে ভাষা না জোগাতে পারলে দেশের নারী সমাজের অন্ধকার কিছুতেই দূর হবে না। স্কুল খোলা খুব কষ্টসাধ্য কিংবা ব্যয়সাধ্য নয়। যে গ্রামের লোকেরা স্কুলের জন্য জমি দিতে চায় এবং গ্রামবাসীরাই চাঁদা তুলে একটি স্কুল ঘর নির্মাণ করে দিতে প্রস্তুত, সেইখানেই বিদ্যাসাগর নিজে গিয়ে একটি স্কুলের পত্তন করে আসেন। সেই স্কুলের শিক্ষকের মাস মাইনে দেবে সরকার। এক একটি স্কুলের জন্য মাসে 15-20 টাকা, বড় জোর 40-45 টাকা খরচ। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়ায় ঘুরে ঘুরে বিদ্যাসাগর একটার পর একটা বালিকা বিদ্যালয় খুলে যেতে লাগলেন। এই রকম ভাবে 35টা স্কুল প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সরকারের টনক নড়ল। সরকারের শিক্ষা বিভাগ থেকে বিদ্যাসাগরকে ডেকে বলা হলো, এত স্কুল খুলে যাচ্ছ, এর খরচ দেবে কে? বিদ্যাসাগর আকাশ থেকে পড়লেন। এই অশিক্ষিত মূর্খদের দেশে জ্ঞানের আলো বিতরণ করার জন্য ইংরেজেরা কত বাণী দিয়েছে, এখন খরচের নামে তারা পিছিয়ে যাবে? আর কতই বা খরচ? এই পর্যন্ত প্রতিষ্ঠিত 35টি স্কুলের জন্য মাসিক মোট ব্যয় 845 টাকা। রাজকোষে এই সামান্য টাকার অকুলান। কিন্তু ইংরেজ সরকার এদেশে শিক্ষার প্রসার চাই কিছু কেরানি বা নিম্ন শ্রেণীর কর্মচারী সৃষ্টির জন্য। স্ত্রীলোকদের শিক্ষিত করে সরকারের কোনো লাভ নেই, কারণ স্ত্রীলোকরা তো চাকরি করতে আসবে না। এমন অকাজে অর্থ ব্যয়ের ইচ্ছা সরকারের থাকবে কেন? বিদ্যাসাগর লম্বা লম্বা চিঠিতে অনেক যুক্তি প্রদর্শন করলেন, তবু সরকার অটল। এদিকে মাসের পর মাস চিঠি চালাচালির ফলে ওই 35টি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে। বিদ্যাসাগর নিজে ওইসব শিক্ষকদের নিযুক্ত করেছেন। সরকার বেতন না দিলে তাকেই দিতে হবে। আরেকটি ব্যাপারও বিদ্যাসাগর লক্ষ্য করলেন। দক্ষিণ বাংলার ইন্সপেক্টর অব স্কুলস পদটি খালি হওয়ার পর সকলেই ধরে নিয়েছিলেন যে এবার ওই পদটি বিদ্যাসাগরকেই দেয়া হবে। গ্রাম বাংলার বিদ্যালয়গুলির সম্পর্কে তার চেয়ে বেশি অভিজ্ঞতা আর কারণ নেই। কোনো সাহেবের তো থাকতেই পারে না, তবু ওই পদটি দেয়া হলো আরেকজন সাহেবকে। চাকরির ক্ষেত্রে একটা সীমারেখা আছে, তার ঊর্ধ্বে কোনো নেটিভকে বসানো হবে না। বীরসিংহ গ্রাম থেকে আগত এই জেদি পুরুষটির আর একবার ঘাড় ব্যাকা হলো। বিদ্যাসাগর 500 টাকা মাইনের সরকারি চাকরি থেকে পদত্যাগ করলেন। এখন অবস্থা এমন নয় যে চাকরি ছাড়লে বিদ্যাসাগরকে দারিদ্র্য বরণ করতে হবে। গ্রন্থ রচনা করে তার নিজস্ব আয় যথেষ্ট। কিন্তু তার মন ভেঙে গেল, শুধু এই ঘটনায় নয়, পরপর আরো কয়েকটিতে। কয়েক বছর আগে বিদ্যাসাগর তার বন্ধু প্যারীচরণ সরকারের বাড়িতে একদিন গিয়েছিল রসালাপ করতে। প্যারীচরণ বারাসাতে স্কুলে পড়াচ্ছিলেন। সেখান থেকে তখন হিন্দু স্কুলের হেডমাস্টার হয়ে এসেছেন। প্যারীচরণ ইংরেজিতে যথেষ্ট পণ্ডিত। বারাসাতে থাকার সময় একেবারে শিশুদের ইংরেজি শিক্ষার জন্য একটি বই লিখেছিলেন, তার নাম ফার্স্ট বুক। হিন্দু স্কুলে এসে সেই বইটির একটি নতুন সংস্করণ প্রকাশের জন্য খসড়া করছেন তখন। কথায় কথায় তিনি বিদ্যাসাগরকে বলেছিলেন, ঈশ্বর, তুমিও একটা শিশু শিক্ষার জন্য বাংলা বই লেখো না কেন? বিদ্যাসাগর প্রথমে কোনো উত্তর দেননি। প্যারীচরণ আবার বলেছিলেন, তুমি কি ভাবছো
তোমার মতন এত বড় পণ্ডিত অ আ ক খ র বই লিখলে তোমার মান যাবে? কিন্তু শিশুকালে যদি শিক্ষার ভিত্তি পোক্ত না হয়, তাহলে বড় হয়ে পণ্ডিতি বই পড়বেই বা কজনা? এসো তুমি আর আমি মিলে শিশুদের বাংলা ও ইংরেজি বর্ণপরিচয়ের ভার লই। কথাটা বিদ্যাসাগরের মনে লেগেছিল। এরপর একদিন পালকিতে যেতে যেতে তিনি অতি সরল কয়েকটি বাংলা বাক্য লিখলেন। পাখি উড়িতেছে, পাতা নড়িতেছে, গরু চড়িতেছে, জল পড়িতেছে, ফুল ঝুলিতেছে, গোপাল বড় সুবোধ, গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে। লিখতে লিখতে নিজেই অবাক হয়ে গেলেন বিদ্যাসাগর। বাংলা এমন সহজভাবেও লেখা যায়? যুক্তাক্ষর ব্যতিরেখেও বাক্য হয়? সংস্কৃতের অভিবাক্তব্য ছাড়াও বাংলা ভাষা নিজের পায়ে ভর দিয়ে চলতে পারে। কিছুদিন পরে তিনি প্রকাশ করলেন বর্ণপরিচয়ের প্রথম ভাগ। প্রকাশের সঙ্গে সঙ্গে অভূতপূর্ব সাড়া পেয়ে গেল। ঠিক এইরকমই একটা গ্রন্থের যে অভাব ছিল সেটা বোঝা গেল যখন বিদ্যাসাগর এইরকম একটা বই লিখলেন। বিক্রয় হতে লাগলো হাজারে হাজারে। বিদ্যাসাগর নিজেই প্রকাশক, সুতরাং অর্থাগম হতে লাগলো প্রচুর। তারপর রচনা করলেন বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ। পরপর আরো কয়েকটি পাঠ্যপুস্তক লিখে ফেলার পর তার নিয়মিত অর্থাগম হতে লাগলো। তিনি রীতিমতো ধনী ব্যক্তি। চাকরি ছাড়ার পরও তিনি ধনী, কিন্তু অর্থশূন্য এবং ঋণগ্রস্ত। আয়ের চেয়ে তার ব্যয় বেশি। বিধবা বিবাহের জন্য তাকে ঋণ করতে হয়েছে প্রচুর। বিধবাদের বিবাহের জন্য তিনি শুধু আইনের প্রবর্তন করেই নিরস্ত হননি, সামাজিকভাবে এই বিবাহ চালু করার জন্য তিনি নিজে একের পর এক বিবাহের ব্যবস্থা করে যাচ্ছিলেন। ক্রমে দেখা গেল এটি যেন তারই একার দায়। খরচ বহন করতে হয় তাকেই। এমন রটে গেল যে কলকাতায় গিয়ে কোনো বিধবা কন্যাকে বিবাহ করলে বিদ্যাসাগরই নববধূর গহনাগাটি ও অন্যান্য সরঞ্জাম নিজে কিনে দেন। বিধবা বিবাহের নামে কেউ কেউ তাকে তঞ্চকতা করতেও ছাড়ল না। যেসব মান্যগণ্য ব্যক্তি এ কাজে তাকে সাহায্য করার জন্য আন্তরিক আশ্বাস দিয়েছিলেন তারাও একে একে পিছিয়ে গেছেন প্রায় সকলেই। এমনকি তার সুহৃদরাও অনেকেই উদাসীন এখন এ ব্যাপারে। চাকরি ছাড়ার পর বিদ্যাসাগর ঠিক করলেন যে কয়েকটি বালিকা বিদ্যালয় ইতিমধ্যে স্থাপিত হয়েছে সেগুলিকে কিছুতেই বন্ধ হতে দেয়া যাবে না। তার একার পক্ষে এতগুলি স্কুলের ব্যয় বহন করাও দুঃসাধ্য। তিনি জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলে চালাবেন, কিন্তু তেমন সাড়া পাওয়া গেল না। তিনি সবিস্ময়ে টের পেলেন যারা মুখে সর্বদা বলেন যে স্ত্রী শিক্ষা আমাদের দেশের পক্ষে বিশেষ প্রয়োজনীয়, তারাও কার্যক্ষেত্রে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসে না। এদেশের মানুষের মুখের কথার সঙ্গে কাজের মিল নেই। আঘাত শুধু এরকমই নয়, আঘাত আসে অতি কাছের মানুষের কাছ থেকেও। যাদের তিনি সাহায্য করেন তারাই আড়ালে গিয়ে তার নামে অপবাদ ছড়ায়। অতি ঘনিষ্ঠ বন্ধু মদনমোহন সামান্য টাকা পয়সার প্রশ্ন তুলে ঝগড়া করলেন কিছুদিন আগে। অথচ প্রথম যৌবনে এই মদনমোহনকে তিনি ডেকে এনে সংস্কৃত কলেজে তার থেকে উঁচু পদে চাকরির ব্যবস্থা করেছিলেন। কিছুদিন অবসন্ন নিরুদ্দাম হয়ে রইলেন বিদ্যাসাগর। মনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যও ভগ্ন হলো। চুপচাপ বিছানায় শুয়ে থাকেন এবং গ্রন্থপাঠ করেন। কিন্তু এরকম অবস্থা বেশিদিন চলতে পারে না। একসময় তিনি ভাবলেন, আমি কি মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি? মানুষের কথা ভেবে মানুষের জন্য তিনি ঈশ্বরের প্রতিও মনোযোগ দেননি। এখন মানুষের ওপর থেকেও যদি বিশ্বাস চলে যায়, তাহলে তিনি কি অবলম্বন করে বাঁচবেন? আবার জোর করে ঝেড়ে ফেললেন মানসিক বিষাদ। ঠিক করলেন যে একটা কিছু কঠিন কাজের মধ্যে আত্মনিয়োগ করলে জড়তা কেটে যাবে। কিছুদিনের জন্য লেখার কাজ নিয়ে থাকবেন তিনি। এই পর্যন্ত টুকিটাকি ছোটখাটো বই লিখেছেন কতকগুলো, কিন্তু বড় কিছু লেখার সময় পাননি। তিনি মহাভারতের অনুবাদ শুরু করলেন। এটি শেষ না করা পর্যন্ত তিনি থামবেন না। মহাভারতের কিছু কিছু অনুবাদ করে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশের জন্য পাঠাচ্ছেন। এই সময় একদিন এক যুবক এলো তার সঙ্গে সাক্ষাৎ করতে। যুবকটি তার পূর্ব পরিচিত, কিন্তু তাকে দেখে তিনি চিনতে পারলেন না। মুখখানি কালি বর্ণ, চক্ষু দুটি কোটরগ্রস্ত। এর ধুতি ও কুর্তা যথেষ্ট মূল্যবান হলেও পা দুটি খালি। বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন, তুমি কে হে বাপু? যুবকটি বলল, গুরুদেব, আমায় বিস্মিত হয়েছেন, আমি নবীন কুমার সিংহ। বিদ্যাসাগর নাম শুনে ভ্রু কুঞ্চিত করে রইলেন। তার ক্রোধের সঞ্চার হলো। এইসব অস্থির মতি ধনী দুলালের সঙ্গে তিনি কোনো সংস্রব রাখতে চান না। এই নবীন কুমার সিংহ অত্যুৎসাহ নিয়ে একসময় তার পাশে এসে দাঁড়িয়েছিল। প্রথম প্রথম প্রতিটি বিধবা বিবাহের অনুষ্ঠানে সে নিজে উপস্থিত থাকত। প্রতিটি বিবাহে সে 1,000 টাকা সাহায্য করবে এমন ঘোষণা করেছিল সংবাদপত্রে। তারপর হঠাৎ ভো ভো
তার আর কোনো সংবাদ পাওয়া যায়নি। ১,০০,০০০ টাকা তো দূরে থাক, এক পয়সা দিয়েও আর সাহায্য করে না। অন্যান্য বনিয়াদি ঘরের ছোকরাদের মতন এরও যে পাখা গজিয়েছে এবং উড়তে শিখেছে, সে সংবাদ একটু একটু কানে এসেছে তার। যতই মুখে আদর্শের বুলি আওড়াক, রক্তের দোষ যাবে কোথায়? সুরা আর বার্নারি ছাড়া এরা বাঁচতে পারে না। অপ্রসন্ন মুখে তিনি বললেন, চেহারা দেখে চিনবার উপায় নেই, তবে নাম শুনে চিনেছি। তবে আমি তোমার গুরু হলাম কিসে? তোমার মতন দু চারটে চেলা দেখলেই লোকে টের পেয়ে যাবে আমি কি দরের গুরু। নবীন কুমার বলল, আমি আপনার অতি অযোগ্য শিষ্য, আমি কি আপনার চরণবিন্দু একবার স্পর্শ করতে পারি? বিদ্যাসাগর বললেন, যদি ব্রাহ্মণকে প্রণামের মতি থাকে তবে করতে পারো। উপবিষ্ট অবস্থায় প্রণাম করতে নেই বলে বিদ্যাসাগর উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, তার আগেই নবীন কুমার একেবারে তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি পাপী, আমি অপবিত্র। হু হু করে কাঁদতে লাগলো সে। বিদ্যাসাগর এরকম কান্নাকাটি খুবই অপছন্দ করে। অপরকে অশ্রু বিসর্জন করতে দেখলেই তার চক্ষু সজল হয়ে আসে। এই তার এক মহা দুর্বলতা। এই বিলাসী উচ্ছৃঙ্খল যুবকটিকে তিনি অপছন্দ করেন। তবে এর কান্না দেখে তাকে কাঁদতে হবে, এই এক জ্বালা। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, ওঠো, উঠে বসে যা বলতে চাও বলো। আমি কোনো মানুষকে অপবিত্র মনে করি না। তবে তোমার মতন ধনী ব্যক্তিদের আবার কখনো পাপ হয় নাকি? পাপ তো শুধু গরিব হাবাতাদের জন্য। নবীন কুমার তবু কান্না সামলাতে পারছে না। তার মতন তেজস্বী অহংকারী যুবক এইরকম দুর্বলতা আগে কখনো দেখায়নি। কিন্তু তার মানসিক ভারসাম্যই যেন টলে গেছে। কমলা সুন্দরীর বাড়িতে রাত্রি যাপন করার পর তার যখন চৈতন্য হয়, তখনই সে কেঁদে উঠেছিল। নিজের কাছে নিজের এমন নিদারুণ পরাজয় সে সহ্য করতে পারেনি। সেদিন বাড়ি ফেরার পথেই সে সংকল্প নিয়েছিল সে আত্মহত্যা করবে। প্রায় 10 দিন সে নিজেকে বন্দি করে রেখেছিল নিজের শয়নকক্ষে। বাইরের কারোর সঙ্গে দেখা করেনি। জননী কিংবা পত্নীর অনুরোধে সামান্য কিছু আহার মুখে তোলার ভান করেছে মাত্র। সে আত্মনিগ্রহের চরম দেখতে চেয়েছিল। ক্রমশই বেড়ে উঠেছিল তার জেদ। সে ভেবেছিল আত্মহত্যাই তার একমাত্র পরিণতি হতে পারে। নির্জন দুপুরে সে চুপি চুপি বেরিয়ে গিয়ে ঝাঁপ দিয়েছিল তাদের গৃহের পিছনের দিকের পুকুরে। সন্তরণ জানে না সে। জলের গভীরে তলিয়ে যেতে যেতে বুক ফাটা যন্ত্রণার সঙ্গে সঙ্গে সে আত্মতৃপ্তিতেও বলতে চেয়েছিল, আহ, আমার শাস্তি শুধু আমি নিজেকেই নিজে দিচ্ছি, আর কেউ না। অবশ্য পরম বিশ্বস্ত এবং সদা অনুগামী দুলালচন্দ্র তাকে ঠিক সময়ে দেখতে পেয়ে জলে লাফিয়ে পড়ে এবং উদ্ধার করে আনে। নবীন কুমার দুলালচন্দ্রকে 5 বার চপেটাঘাত করে বলেছিল, আমার হুকুম ছাড়া তুই কেন আমাকে তুলেছিস হারামজাদা? এরপর সে একদিন দুপুরে বাবার আমলের পুরনো কেলভিন কোম্পানির একটি পিস্তলেতে গুলি ভরে তার নলটি নিজের গলায় ঠেকিয়ে ট্রিগার টেনে দেয়। বহুকাল অব্যবহৃত পিস্তলটি নিজেই ফেটে যায় বিকট শব্দ করে। নবীন কুমারের 2টি আঙুল কিছু জখম হয় মাত্র। দুবার প্রাণে বেঁচে যাওয়ায় নবীন কুমার প্রাণ হননের চেষ্টা থেকে বিরত হয় বটে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক জীবন থেকে। মুলুকচাঁদের আখড়ায় সে আর কখনো পদার্পণ করেনি। তার বন্ধুরা তাকে কতবার এসে ডেকে ফিরে গেছে, কিন্তু সে কখনো কারোর সঙ্গে দেখা করেনি। কিছুক্ষণ শুয়ে থাকলেই তার চোখে সেই দৃশ্যটি ভেসে ওঠে। স্থূলকায়া কমলা সুন্দরী অতিশয় কাতর ভাবে আকুলি বিকুলি করে বলছে, ওগো আমায় ছুঁয়নি, আমায় ছুতে নেই, আমি তো তোমার মায়ের মতন। আর নেশার ঝোঁকে দিকবিদিক জ্ঞান শূন্য নবীন কুমার তাকে আলিঙ্গন করে জড়িত স্বরে বলছে, নাচ দেখাবে না, নাচ, শুয়ে শুয়ে নাচ। প্রতিবার দৃশ্যটি মনে পড়লে ঘৃণায় তার শরীর একটা ঝাঁকুনি লাগে। এক বিগত যৌবনা বারবনিতার দূষিত শয্যায় রাত্রি যাপন করতে হয়েছে তাকে। লোক পরস্পরাই সে জেনেছে যে ওই স্ত্রীলোকটি ছিল তার পিতার রক্ষিতা। সহ্য হয় না, কিছুতেই সহ্য হয় না। এই জন্য সে কারুকে দোষ দিতে পারে না নিজেকে ছাড়া। হরিশকে সে দায়ী করতে পারে না কিছুতেই, কারণ হরিশ কোনোদিন নিজে থেকে তাকে ডাকেনি। তাছাড়া নিজের কাজের সময় ঠিক সে উঠে যেতে পারে, তার মতন গা ভাসিয়ে দেয়নি। 4-5 মাস এই অবস্থায় কাটিয়ে দিয়েছে নবীন কুমার। গ্রন্থপাঠ করে সে মন ভোলাতে চেয়েছে। তারপর শুরু হলো একাকিত্বের যাতনা। তার পাপের কথা সে কারুকে জানাতে চায়, কিন্তু কাকে? ক্যাথলিকরা যেমন গির্জায় গিয়ে সব কথা উজাড় করে দিতে পারে, সেই রকম ভাবে বারবার একটি নামই মনে পড়ছিল তার। কিন্তু তার কাছে আসতে ভয় পাচ্ছিল সে। শেষ পর্যন্ত বুঝলো যে ওর কাছে যাওয়া ছাড়া গতি নেই। এতদিন পর বাড়ির বাইরে এসে নবীন কুমার অনুভব করলো যে মানসিক বৈকল্যের প্রভাবে তার শরীরের ওপরও পড়েছে। চলতে গেলে তার পা কাঁপে, মস্তিষ্কের মধ্যে ঝিমঝিম শব্দ।
কয়েক বছর আগে সে গুরুতরভাবে পীড়িত হয়ে পড়েছিল। তখন তার বাঁচবার জন্য ব্যাকুলতা ছিল প্রবল। এবার সে স্বেচ্ছায় মৃত্যু কবলিত হয়ে গিয়েছিল। এখনো সে জীবন সম্পর্কে বিতরাগ। জুরি গাড়িতে ওঠার পর দেখলো যে তার দুপায়ে দুরকম পাটির জুতো। বিদ্যাসাগর তার হাত ধরে টেনে তুললেন। তোমার শরীরের এ অবস্থা হয়েছে কেন? বেশ তো দিব্যকান্তি ফুটফুটেটি ছিলে। কি পাপ করেছো তুমি শুনি? অশ্রু সংবরণ করে নবীন কুমার স্থির হয়ে দাঁড়াবার চেষ্টা করলো। তখনও তার শরীর কাঁপছে। বিদ্যাসাগর বললেন, বসো, শান্ত হও। নবীন কুমার তারপরও কিছুক্ষণ চুপ করে রইল। চক্ষু শুষ্ক হওয়ার পর ধীর স্বরে সে বলল, আমাকে শাসন করার কেউ নেই। আমি স্বেচ্ছাচারীর মতন চলতে পারি। আমি কুপথে যাই না সুপথে যাই সে ব্যাপারে আমি সম্পূর্ণ স্বাধীন। কিন্তু আমি আমার মনকে নিজের বশে রাখতে পারিনি। এই আমার পাপ। এই নবীন যুবকটির কথা শুনে বিদ্যাসাগর খানিকটা সকৌতুক বিস্ময় অনুভব করলেন। এইরকম কাঁচা বয়সের অধিকাংশ যুবকই তো নিজের মনকে স্ববশে রাখতে পারে না। এ আর নতুন কথা কি? সদ্য সাবালকত্ব প্রাপ্ত হয়ে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছে। এদের পিছনে অজস্র ইয়ারবক্সি মোসাহেব জুটে যায়। তারপর মুন্ডুটি চিবিয়ে খায়। তিনি বললেন, পুরুষকার থাকলেই মনকে নিজের বশে রাখা যায়। এ ব্যাপারে আমি তোমাকে কি প্রকারে সাহায্য করতে পারি বলো তো বাপু? আমার মতন ব্যক্তির কি জীবন ধারণের প্রয়োজন আছে? আমি মরতেও রাজি আছি যদি আপনি বলেন। আমি বললেই মরবে? এ যে বড় বিষম কথা। কেন মরবে কেন? কি এমন গর্হিত কাজ করেছো? তোমার মতন যুবকের কোনো দিকেই তো কোনো অভাব নেই, তবু মৃত্যু চিন্তা? এ তো ভারী আশ্চর্যের। আমায় কেউ সুরাপান করতে নিষেধ করেনি। আমি ওই নেশা ধরলে সবাই ভাবতো স্বাভাবিক। তবু আমি বাল্যকাল থেকেই সুরাপানকে ঘৃণার চোখে দেখেছি। অথচ কখন একসময় আমি সুরাপায়ী হয়ে গেলুম। কুপল্লীতে নষ্ট মেয়ে মানুষের অঙ্গে আমি কখনো কামনা করিনি। অথচ এক রাত্রি অবসানে আমি দেখলুম আমি সেখানে শুয়ে আছি। কেন আমার এরূপ বিপরীত মতি? যে কাজে আমার অনুশোচনা হয় সে কাজ আমি নিজেই করি কেন? আপনি আমায় আশ্বস্ত করে দিন। তুমি কি আমায় গুরু ঠাকুর ঠাউরেছ নাকি? আমি কোনো মন্ত্রতন্ত্র দিয়ে তোমায় সারাতে পারবো না। যদি সুপথে থাকতে চাও, নিজেকে শুধরাতে চাও, নিজের মনকে শক্ত করো। মন যার নিজের বশে থাকে না সে কোন উপায়ে মন শক্ত করবে? শোনো, যারা নিজের বিচার বুদ্ধি দিয়ে ন্যায় অন্যায় বুঝতে শেখে তারা কখনো পরের কথায় নাচে না। তোমার এখনো বুদ্ধি বাকি নেই বোঝা যাচ্ছে। বয়সোচিত দুর্বলতায় যদি কিছু কুকর্ম করে থাকো এখনো ফেরো। সময় বয়ে যায়নি। তোমার অর্থ আছে, দেশের কথা ভাবো। লোকহিতের জন্য কিছু করো। মদ টেনে বয়টেগিরি করা অতি সহজ। গন্ডায় গন্ডায় বড় মানুষের ছেলেরা তো তাই করছে। তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও তবে নিজের বিচার বুদ্ধিকে জাগ্রত করো। আপনি বলছেন আমার জীবন ধারণের সার্থকতা আছে? কোনো সৎ কাজ করতে পারলে জীবন ধারণ সার্থক হয়। তুমি তো দু একখানা বই লিখেছিলে, সেদিকেই আবার মন দাও। সামান্য গ্রন্থ রচনায় আমার আর আগ্রহ হয় না। গত পরশু থেকে আমি অন্য একটা কথা ভাবছি। আমি যদি সম্পূর্ণ মহাভারত বাংলাতে অনুবাদ করি তাতে কি আমার পাপস্খলন হতে পারে? মুসলমানেরা পুণ্য অর্জনের জন্য কোরআন নকল করে। আমিও যদি সেই মতন। বিদ্যাসাগর নবীন কুমারকে আপাদমস্তক দেখলেন একবার। তার ওষ্ঠে হাস্য ফুটে উঠল। সদ্য গুম্ফরেখা দিয়েছে এই যুবকের। এই সমগ্র মহাভারত অনুবাদ করবে বলে কি? কি বললে? তুমি মহাভারত হাতে লিখে নকল করবে? কি বললে? তুমি মহাভারত হাতে লিখে নকল করবে না বাংলায় রূপান্তর করবে? বাংলা গদ্যে সমগ্র মহাভারত রচনা করব। তুমি সমগ্র মহাভারত পড়েছো? জানো সে গ্রন্থখানি কত বিশাল? আজ্ঞে, বাল্যকাল থেকেই মহাভারত গ্রন্থ আমার বড় প্রিয়। কাশিদাস নয়, মহাত্মা ব্যাসদেব বিচরিত যেটি। সম্প্রতি কয়েক মাস আগে গৃহবন্দী থাকাকালীন আমি আবার আদ্যপ্রান্ত এই গ্রন্থটি পাঠ করেছি। এ কাজ বিপুল পরিশ্রম সাধ্য আমি জানি, কিন্তু এই শ্রম আমার প্রাপ্য। বিদ্যাসাগর উচ্চহাস্য করে উঠলেন। কয়েক মাস ধরে তিনি নিজেও মানসিক অবসাদে ভুগছিলেন। তা কাটিয়ে ওঠার জন্য তিনি মহাভারত অনুবাদে প্রবৃত্ত হয়েছিলেন। এই যুবকও সম্পূর্ণ অন্য কারণে কিছুদিন যাবৎ মনোরোগী। সেই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য এও মহাভারত অনুবাদের কথা চিন্তা করছে। এই আকস্মিক মিলটি কৌতুকজনকই বটে। আরও কিছুক্ষণ নবীন কুমারের সঙ্গে এ বিষয়ে কথা বললেন বিদ্যাসাগর। তারপর তাকে বললেন, সপ্তাহখানেকের মধ্যে সে যেন কয়েক পৃষ্ঠা অনুবাদ করে এনে দেখায়। সেই লেখা দেখে তিনি নবীন কুমারের আন্তরিকতা বিচার করতে পারবেন। এক সপ্তাহ লাগলো না। দুদিন পরেই নবীন কুমার সঙ্গে নিয়ে এলো স্বরচিত 3 পৃষ্ঠা বাংলা মহাভারত।
বিদ্যাসাগর মনোযোগ সহকারে পৃষ্ঠা ৩টি পড়লেন কয়েকবার। তারপর বললেন, তুমি তো সত্যিই বড় বিস্ময়কর ছোকরা দেখছি। তোমার রচনায় কয়েকটি ভ্রম আছে। ৩ জায়গায় তুমি শ্লোকের ঠিক মতন অর্থ অনুধাবন করতে পারোনি। স্পষ্টই বোঝা যায়, তোমার সংস্কৃত জ্ঞান তেমন নেই। কিন্তু তোমার বাংলা গদ্য ভাষাটি বড় চমৎকার। যেমন সাবলীল তেমনই ঝংকারময়। অপরাপর লেখকদের রচনা আমি পড়ে দেখেছি। এমন গদ্য ভাষা সহসা চোখে পড়ে না। এরকম প্রাঞ্জল অনুবাদ লোকে আগ্রহের সঙ্গে পাঠ করবে। তুমি সত্য বলছো তুমি সম্পূর্ণ মহাভারত অনুবাদ করবে? নবীন কুমার বলল, আপনার পা ছুঁয়ে শপথ করতে পারি। বিদ্যাসাগর বললেন, উত্তম কথা। তুমি এ কাজ একা কিছুতেই করতে পারবে না। সংস্কৃত উত্তম রূপে না জানলে তোমার সারা জীবনের পরিশ্রমেও কোনো কাজ হবে না। তোমার অর্থ আছে। তুমি কিছু পণ্ডিত নিযুক্ত করো। আমি সেরকম কিছু পণ্ডিত ঠিক করে দিতে পারি। তাদের দিয়ে সংস্কৃত শ্লোকগুলির সঠিক অর্থ নির্ণয় করিয়ে নেবে। কিন্তু ওদের ওই অং বংওয়ালা বাংলা গদ্য চলবে না। তোমার এই সুন্দর ভাষায় সেই রূপ দাও। নবীন কুমার বলল, আপনি যেরকম বলছেন সেই রকমই হবে। বিদ্যাসাগর বললেন, দেরি না করে কাজে লেগে পড়ে যাও অবিলম্বে। লঘু আমোদ ছেড়ে তুমি এই কঠিন কর্মে নিযুক্ত হলে তোমারই উপকার হবে এবং তা আমারও আহ্লাদের বিষয় হবে। সেই জন্য আমি নিজে মহাভারতের যে অনুবাদ শুরু করেছিলাম তা বন্ধ করে দিলুম। তোমার মহাভারতই দেশে প্রচারিত হোক। নবীন কুমার বলল, আপনি আপনি মহাভারত রূপান্তর শুরু করেছিলেন? আমি জানতাম না। তবে তো আমার। বিদ্যাসাগর বললেন, আমি অল্পই করেছি, সেইখানেই ক্ষান্ত হব। ভালোই হলো, আমি অন্য কাজে মন দিতে পারবো। তোমার ভয় নেই। আমি মধ্যে মধ্যে তদারক করে আসবো তোমাদের অগ্রগতি। আমার যেটুকু সাধ্য তা দিয়ে তোমায় সাহায্য করতে বিরত হব না। বাহির বাড়ির একটি অংশকে সম্পূর্ণ নতুনভাবে সজ্জিত করে একটি কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। বিশিষ্ট পণ্ডিতদের এনে রাখা হয়েছে সেখানে। তাদের সেবার জন্য নিযুক্ত করা হয়েছে কয়েকজন ভৃত্য। ব্রাহ্মণ পাচক নানা রকম উৎকৃষ্ট ব্যঞ্জন রন্ধন করে তাদের পরিবেশন করে। যেসব পণ্ডিত সপাকে আহার করতে চান তারও ব্যবস্থা আছে। সংস্কৃত মহাভারতের অনেকগুলি পুঁথি ছাপা বই, এমনকি পুনা থেকেও আনানো হয়েছে নির্ভরযোগ্য সংস্করণ। নীলকণ্ঠের টিকা সমন্বিত একটি ভাষ্যের পুঁথি নবীন কুমার ক্রয় করেছে বহু টাকা দিয়ে। ক্লৈব বা অবসাদ একেবারে দূরীভূত হয়ে গেছে। নবীন কুমার আবার এক অতি চঞ্চল যুবা। সে যেন ঝড়ের আরোহী। অষ্টাদশ পর্ব মহাভারতের বাংলা রূপান্তরের মতো বৃহৎ কাজ সে অনতিবিলম্বে শেষ করতে চায়। তার নিজস্ব ছাপাখানাটি পরিবর্ধিত হয়েছে। কাগজ কেনা হয়েছে রাশি রাশি। সিংহ এস্টেটের সকল কর্মচারী এখন এই কর্মে ব্যস্ত। টাকা পয়সা যত লাগে লাগুক, তার জন্য কোনো চিন্তা নেই। একদিন বিদ্যাসাগর মহাশয় এসে সবকিছু পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে গেছেন। বাড়ির অন্দরমহলের সঙ্গে প্রায় সম্পর্ক ঘুচে গেছে নবীন কুমারের। সে সর্বক্ষণ এখানেই পড়ে থাকে। যদুপতি গাঙ্গুলি এবং বিদ্যুৎসাহিনী সভার আরও কয়েকজন বন্ধু নবীন কুমারের এই নতুন উদ্যমে খুব খুশি হয়েছে। তারা প্রায়ই আসে। অনেকদিন সাক্ষাৎ হয়নি বলে হরিশ মুখুজ্জে একদিন ডেকে পাঠিয়েছিল। নবীন কুমার যায়নি। কয়েকজন পণ্ডিত মূল সংস্কৃত শ্লোকগুলির আক্ষরিক বাংলার তর্জমা করে দেন। কয়েকজন সেগুলিকে সাজিয়ে দেন বাংলা গদ্যে। তারপর নবীন কুমার সেই ভাষার উপর ঘষা মাজা করে। মূলের গাম্ভীর্য রক্ষা করেও সুবোধ্য এবং সাবলীল ভাষা সৃষ্টির যেন জাদু আছে তার হাতে। দু একটি শব্দের বিকল্প এবং কোথাও কোথাও ক্রিয়াপদের স্থান পরিবর্তন করলেও যেন নতুন রূপ এসে যায়। এক অপরাহ্নে নবীন কুমার এই কাজে গভীরভাবে নিমগ্ন। এমন সময় তার ডাক এলো অন্দরমহল থেকে। ডেকে পাঠিয়েছেন বিম্ববতী। ঈষৎ বিরক্ত হলেও নবীন কুমার জননীর আহ্বান প্রত্যাখ্যান করতে পারল না। কলম নামিয়ে রেখে উঠে পড়ল। স্ত্রী সরোজিনী কিছুদিন হলো পিত্রালয়ে গেছে বলে নবীন কুমার রাত্রে নিজ কক্ষে শুতে আসে না ইদানিং। অধিক রাত্রি পর্যন্ত পণ্ডিতদের সঙ্গে সংস্কৃত ব্যাকরণের নিগূঢ় তত্ত্ব আলোচনা করার পর সেইখানকারই একটি কক্ষে শুয়ে পড়ে। এখন মহাভারতই তার ধ্যান জ্ঞান। নতুন থান বস্ত্র পরে একটি হরিণের চামড়ার আসনে বসে আছেন বিম্ববতী। তাকে দেখে সবিশেষ বিস্মিত হলো নবীন কুমার। সতই তার মুখ থেকে বেরিয়ে এলো, এ কি মা? স্বামীর মৃত্যুর পর কেশচ্ছেদন করেছিলেন বিম্ববতী। তারপর তার পিঠ ছাওয়া গুচ্ছ গুচ্ছ চুল আবার ফিরে এসেছিল অনেকদিন আগেই। আজ নবীন কুমার দেখল বিম্ববতী আবার মস্তক মুন্ডন করেছেন। গলায় মোটা রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক, সম্পূর্ণ বৈরাগিনীর বেশ। তার চক্ষু দিয়ে দরদর ধারে অশ্রু গড়িয়ে পড়ছে।
অন্তত ৮-৯ দিন এক পলকের জন্য বিম্ববতীর সঙ্গে দেখা হয়নি নবীন কুমারের। মায়ের এই পরিবর্তনের ব্যাপার সে কিছুই জানে না। যতই যোগাযোগ বিচ্ছিন্ন হোক, তবু এখনো প্রতি বছর দুর্গা উৎসবের সময় দুর্গা প্রতিমার মুখের সঙ্গে সে তার মায়ের মুখের মিল খুঁজে পায়। তার মায়ের মতন রূপসী সে আর একজনকেও দেখেনি এ পর্যন্ত। মায়ের এই বেশ এবং চোখে জল দেখে তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। সে ছুটে এলো মায়ের পায়ে ঝাঁপিয়ে পড়বার জন্য। সঙ্গে সঙ্গে বিম্ববতী তীক্ষ্ণ আর্তনাদ করে উঠলেন, ছুসনি ছুসনি, ওরে ছুসনি আমাকে। নবীন কুমার স্থাণুবৎ হয়ে গেল। তার মা তাকে স্পর্শ করতে নিষেধ করছেন। এই সেদিনও কাছাকাছি এলেই মা তাকে জড়িয়ে ধরে বলেছেন, ছোটকু, তোকে বুকে ধরলে আমি যা শান্তি পাই, তেমন শান্তি ভগবানও আমায় কিছুতে দেননি। বিহল কণ্ঠে নবীন কুমার জিজ্ঞাসা করল, মা, তুমি আমায় ছুঁতে বারণ করছো? আমি কি পাপ করেছি বলে? বিম্ববতী বললেন, ও মা, তুই পাপ করবি কেন? বালাই ষাট, চতুর্দিকে এঁটো কাটি সাকরি, কেউ ছুঁয়ে দিলে আমার চ্যান করতে হবে। তুই একটু দূরে বস, তোর সঙ্গে আমার কথা আছে। তুমি কাঁদছিলে কেন মা? আমি তোমার মনে কোনো নতুন করে দুঃখ দিয়েছি? না রে, তুই কেন দুঃখ দিবি? তুই আমার মানিক, আমার সোনা, আমার ৭ রাজার ধন। আমি কাঁদছিলুম মনের সুখে। ভগবান আমায় ডেকেছেন, তার ঝিপাত পদ্মে আমার ঠাঁই হবে। ভগবান তোমায় ডেকেছেন? ভগবানের কোন সাধ্য আছে মা, যে এক্ষুনি তোমায় ডেকে নেবেন? আমি আছি না, ডাকলেই হলো। তুই বাবু একটু ভালো করে বোঝ দিনি। অমন ঘোড়ার জিন নিয়ে থাকলে কথা হয়? আমি মনস্থির করে ফেলেছি ছোটকু। জগৎগুরু একনাথজির কাছে আমি দীক্ষা নিয়েছি। গুরু কৃপা করে তেনার শ্রীচরণে আমায় স্থান দেবেন বলেছেন। গুরু বলেছেন আমায় সংসার ধর্ম এবার ত্যাগ করতে। চতুর্দিকে তো নোংরা, কলকাতা শহরটা বড় অশুচি। কেউ এখন আর পায়খানা যাওয়ার পর চ্যান করে না। দাসী মাগিগুলো বাসি কাপড়ে বাসন মাজে, সেই বাসনে আমরা খাই। ঠাকুর পূজায় ছে ছে ছে, ঘেন্না ঘেন্না, ম্যাগো এত অশুচি। সত্যিকারের ঘৃণায় কেঁপে উঠল বিম্ববতীর সর্বাঙ্গ। নবীন কুমার বিস্ফারিত নেত্রে দেখতে লাগলো জননীকে। মাত্র এই কয়েকটা দিনে এত পরিবর্তন! এরই মধ্যে অনেক শীর্ণা হয়ে গেছেন তিনি। চোখ দুটি অস্বাভাবিক। বিম্ববতী বললেন, এখানে আমার শরীর এমন অসুচি হয়ে গেছে যে ঘষে ঘষে ছাল চামড়া তুলে ফেললেও দোষ কাটবে না। আমি হরিদ্বারে চলে যাব কালই। হরিদ্বার কত দূরে তুমি জানো মা? বেশ তো, সেখানে যেতে চাও যাও, ব্যবস্থা করা যাবে। কালই কেন? তোকে আর কোনো ব্যবস্থা করতে হবে না, সব ব্যবস্থা আমি নিজেই করে ফেলেছি। পোটলা পুটলি বাঁধা হয়ে গেছে। গুরুদেব কাল রওনা হচ্ছেন, আমি তার সঙ্গে যাব। তোর যদি ইচ্ছে হয় আমায় ১০-২০ টাকা মাসোহারা পাঠাস, আর না পাঠালেও আমার চলে যাবে। ঈশ্বর যা জোটাবেন তাই খেয়ে থাকবো। তুমি কার ওপরে রাগ করেছো মা, বলো তো? আমি অনেক দোষ করেছি জানি। ও মা, ফের ওই কথা? তুই কেন দোষ করবি ছোটকু? তুই পণ্ডিত দিয়ে মহাভারত লেখাচ্ছিস। এ তো বড় পুণ্যের কাজ। তোর জন্য এবারে ধন্য হলো, এই বংশ ধন্য হলো। স্বর্গে থেকে তোর বাবা তোকে আশীর্বাদ করবেন। কিন্তু আমায় চলে যেতেই হবে রে ছোটকু। তুমি আমাদের ফেলে চলে যাবে? তোকে কোথায় ফেলে যাব? তুই আমার বুকের ধন, বুকের মধ্যে থাকবি। ভগবানের পর গুরুদেব, তারপর তুই। একনাথজি বলেছেন, মায়ার বাঁধন না কাটালে প্রকৃত ভালোবাসা হয় না। দূরে চলে গেলে তুই আমার সবসময় নয়নে নয়নে থাকবি। তোমার যাওয়া হবে না। এই একনাথজি সাধুটি আবার কে? কবে সে এ বাড়িতে এলো? তেনার সঙ্গে আমি দেখা করতে চাই। দেখা করবি, নিশ্চয়ই করবি। বাবা তোকে আশীর্বাদ করবেন, কিন্তু আমাকে যেতেই হবে। হরিদ্বারে নির্মল গঙ্গা জলে চ্যান করব। আমার শরীর মন পবিত্র হয়ে যাবে। আমার ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তোরা সুখে থাকিস, ভালো থাকিস। মা, আমি যদি তোমায় জোর করে ধরে রাখি, যদি কান্নাকাটি করি, না খেয়ে থাকি, তাও তুমি যেতে পারবে? ছি, অমন কথা বলতে নেই ছোটকু। ভগবান যাকে ডেকেছেন তাকে কি আটকাতে আছে? অনেক পীড়াপিড়ি অনুনয় বিনয়েও নিবৃত্ত করা গেল না বিম্ববতীকে। সবচেয়ে আশ্চর্যের কথা, তিনি যাত্রার পাকাপাকি ব্যবস্থা আগে থেকেই করে তারপর খবর দিয়েছেন নবীন কুমারকে। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কিংবা নিজের উদ্যোগে এতখানি ব্যবস্থা জীবনে আগে কখনো করেনি বিম্ববতী। তার সিদ্ধান্তে তিনি অনড়। যাবেনই যখন, তখন আর কয়েকটা দিন সময় চাইল নবীন কুমার বিম্ববতীর কাছে। কিন্তু তাও সম্ভব নয়। আগামীকাল যাত্রার পক্ষে অতি শুভ দিন। তখনই নবীন কুমার মহাব্যস্ত হয়ে বন্দোবস্তের জন্য লেগে গেল।
সাতজন দাসদাসী যাবে বিম্ববতীর সঙ্গে। একজন গুমস্তার হাতে টাকা দিয়ে দেওয়া হলো, যেন পৌঁছেই সে বিম্ববতীর জন্য হরিদ্বারের শ্রেষ্ঠ বাড়িটি ক্রয় করে ফেলে। তেমন বাড়ি না পাওয়া গেলে একনাথজির আশ্রমে যেন একটি পাকা বাড়ি তৈরি করে ফেলা হয়। সারা বাড়িতে একটা হুলুস্থুলুস পড়ে গেল। এরপর বিধুশেখরের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তাকে কেউ ডেকে পাঠায়নি, কিন্তু সেই বৃদ্ধের কানে সব খবরই যথাসময়ে পৌঁছায়। তিনি এলেন বেশ গভীর রাত্রে। তখন নবীন কুমার মায়ের ঘরে উপস্থিত। বিধুশেখরকে সব বৃত্তান্ত খুলে বলল। যথারীতি বিধুশেখর এক কথায় প্রস্তাবটি উড়িয়ে দিলেন প্রথমে। আবার বাদ প্রতিবাদ চলল, কিন্তু যে বিম্ববতী ভয়ে বিধুশেখরের সামনে এতদিন কথা বলতেই পারেনি, আজ তার মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। মাথায় আজ আর ঘোমটাটি দেননি তিনি। সব কথার উত্তরে তার এক কথা, তাকে যেতেই হবে। বিধুশেখর একসময় নবীন কুমারকে বললেন, তুই একবার ঘরের বাইরে যা তো, তোর মাকে আমি একটু বুঝিয়ে বলি। বিম্ববতী সঙ্গে সঙ্গে বললেন, না, ছুটকু থাক। তারপরে উচ্ছ্বসিত কান্না এসে গেল বিম্ববতীর চোখে। তিনি মুখে আঁচল চাপা দিয়ে ধরা গলায় বললেন, আপনি আপনি চটকুকে স্নেহের চোখে দেখবেন, তার যাতে মঙ্গল হয়। সে কথা দিয়েছে কখনো আপনার অবাধ্য হবে না, আপনার সঙ্গে তার অসৌরেন হবে না। ধীর শান্ত কণ্ঠে বিদূষকর বললেন, এ কি কথা বলছো বিম্ব? ছোটকু আমার প্রাণাধিক, তার সঙ্গে আমার বিবাদ হবে কেন? বিষয় সম্পত্তির ব্যাপারে মতভেদ হয়, কিন্তু ছোটকু যে আমাদের সকলের বড় আদরের, তার কোনো ইচ্ছেতে আমি বাধা দিই? কি রে ছোটকু, বল। নবীন কুমার সম্মতিসূচক ঘাড় নাড়ল। বিদূষেকর নবীন কুমারের কাঁধে হাত রেখে নরমভাবে বললেন, তোর মায়ের সঙ্গে আমি একটু একলা কথা বলবো। একবার শেষ চেষ্টা করে দেখি বোঝাতে পারি কিনা। তীর্থ করতে হয় নবদ্বীপ যাক না, কিংবা বৈদ্যনাথ ধামে ঘুরে আসুক, রাস্তা ভালো। কি ঠিক বলছি কি না? তুই একটু বাইরে যা, দেখিস এদিকে যেন কেউ না আসে। নবীন কুমার এই সন্ধ্যার ঘটনায় বড় দিশেহারা হয়ে পড়েছে। সে বাইরে বেরিয়ে গেল। বিদূষকর খোঁড়াতে খোঁড়াতে গিয়ে বিম্ববতীর বিছানায় ভর দিয়ে দাঁড়ালেন। চোখ থেকে চশমা খুলে ঝুলিয়ে রাখলেন গলার কাছে। বিম্ববতী অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। তৎক্ষণাৎ তিনি ঠিক করে ফেলেছেন যে বিদূষকরের স্পর্শ করা পালঙ্কে তিনি আর ঘুমোবেন না। আজ রাতটা তিনি ভূমিশয্যায় কাটাবেন। হাতের ছড়িটা মেঝেতে কয়েকবার ঠুকে বিদূষকর বিম্ববতীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। তিনি এমনভাবে বিম্ববতীর দিকে চেয়ে আছেন, যেন বনের ব্যাঘ্র দেখছে তার পলায়নের শিকারকে। কড়া গলায় তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার ছেলেকে না আমাকে? বিম্ববতী অন্যদিকে মুখ রেখেই বললেন, ভগবান আমায় ডেকেছেন, তাই আমায় যেতে হবে। বিধুশেখর শুকনোভাবে হাসলেন, তারপর ছড়িটা আবার ঠুকতে ঠুকতে বললেন, অদ্ভুত কথা। ভগবান কখনো কোনো স্ত্রীলোককে ঘর ছাড়বার জন্য ডাকেন না। স্ত্রীলোকদের ঠাঁই শুধু সংসারে। তিনি মীরাবাইকে ডেকেছিলেন। হুম, মুখে বুলি ফুটেছে দেখছি। এসব বলি ওই একনাথজি শেখানো? ও বেটা বোষ্টম। ও বোষ্টময় শাক্তবারের বউকে দিককে দেয় কোন সাহসে? আর তুমি বা আমার মতামত না নিয়ে ওর কাছে গেছিলে কেন? এবার বিম্ববতী মুখ ফেরালেন। এখনো তার দুই নেত্রে অবারিত জলোচ্ছ্বাস। এত কান্না বিম্ববতীর বুকে জমা ছিল। তিনি হাত জোর করে বললেন, আপনি দয়া করুন, যাওয়ার সময় আপনি ভালো মনে আমায় বিদায় দিন, আমায় আশীর্বাদ করুন। আমি ঠাকুরের কাছে আপনার নামে। বিধুশেখর বিছানার ওপর চাপড় মেরে বললেন, এদিকে এসো, আমার পাশে এসো। আমার বুকের ওপর মাথা দিয়ে কাঁদো। আমার বুক খালি করে তোমার জন্য সব ন্যায় নীতি বিসর্জন দিয়েছি। বিম্ববতী দুপা পিছিয়ে গিয়ে বলল, না না, অশুচি, আমায় আর কেউ ছোবে না। বিম্ব, কেন আমায় দুঃখ দিচ্ছ? তোমায় ছেড়ে আমি যে আর থাকতে পারবো না, তা বুঝতে পারো না? কেন খেলছো আমায় নিয়ে? তুমি চলে গিয়ে আমায় মেরে ফেলতে চাও? এই শেষ বয়সে তোমার জন্য সব ন্যায় নীতি বিসর্জন দিয়েছি আমি। বহুদিনের চেপে রাখা কামনার আগুন দাও দাও করে জ্বলছে। শুধু সামাজিকতা আর বিষয় সম্পত্তির কথা চিন্তা করে নিজেকে বঞ্চিত করেছি আমি। এই শরীরের আর কিছু নেই, এ চোখে দেখি না, বা পায়ে জোর নেই, তবু এই শরীর তোমাকে চাই। বিম্ব, এসো, আমার বুকে মাথা রেখে একটু কাঁদো। আমিও কাঁদবো তোমার সঙ্গে। বিম্ববতী স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বৃদ্ধ বয়সে বিধূশেখরের লালসার চরম রূপ দেখছেন তিনি। কোনো রকম খবর না দিয়ে যখন তখন বিধূশেখর চলে আসেন বিম্ববতীর কক্ষে। বিনা দ্বিধায় দ্বার বন্ধ করে দেন।
চতুর্দিকে দাস দাসী কিসকিস করছে। তারা কি দেখে না? নবীন কুমার এদিকে বিশেষ আসে না, কিন্তু পুত্রবধূর চোখে তো পড়তে পারে। বাধা দেওয়ার সাধ্য নেই বিম্ববতীর। ভয়ে এবং লোকলজ্জায় তিনি চিৎকার করে উঠতে পারেনি। বিম্ববতীর শরীরে আর যৌবন নেই। রূপ নষ্ট করার জন্য তিনি চুল কেটে ফেলেছেন। তবু তার প্রতি বিধুশেখরের অসম্ভব লোভ। ভোগ করার শক্তিও নেই বিধুশেখরের। যেন তার উদারময় রোগীর মতন ক্ষুধা। সবসময় আলিঙ্গনের জন্য হাহাকার করেন। বিম্ববতীকে নীরব দেখে বিধুশেখর বললেন, তোমার জন্য তোমার সন্তানের শত দোষ ক্ষমা করেছি। আমি চাইলে এতদিনে তোমাদের পথে বিক্রি করে দিতে পারতুম। সেই জন্য একটু কৃতজ্ঞতা নেই তোমার? শোনো, আমার উইলে আমার সম্পত্তির অর্ধেক লিখে দিচ্ছি ছোটকুর নামে। আমি মরলে সে আমার মুখাগ্নি করবে, আমার পূর্ণাম নরক থেকে বাঁচাবে। যতই সে উড়িয়ে পুড়িয়ে খরচা করুক, এত সম্পত্তি পেলে সে রাজযোগ ভোগ করে যাবে। তার বিনিময়ে তুমি আমায় কিছু দাও বিম্ব। আমি বিক্রি হয়ে তোমার কাছে হাত জোর করে চাইছি, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় দয়া করো। আর যে কটা দিন বেঁচে আছি, তোমার ওই নরম হাতের সেবা থেকে আমায় বঞ্চিত করো না। বিম্ববতী তার কোনো উত্তর দিলেন না। বিধুশেখর আরো অনেক কাকুতি মিনতি করতে লাগলেন, কিন্তু বিম্ববতী প্রস্তর মূর্তি। আকস্মাৎ আবার রূপ বদলে গেল বিধুশেখরের। এদিকে আয় হারামজাদি। বিম্ববতী মুখ থেকে সমস্ত ভয় মুছে ফেললেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, না, আমি আর পাপ করব না। তোকে আমি ছেকল দিয়ে বেঁধে রাখবো। তুই কোথায় যাবি ভেবেছিস? চতুর্দিকে তোর কেলেঙ্কারির কথা রাষ্ট্র করে দেবো। ছেলে বাবার লোভে তুই একদিন স্বেচ্ছায় আমার সঙ্গে ব্যভিচার করিসনি, এখন সুদীপনা দেখানো হচ্ছে? পাছায় কাপড় নেই, মাথায় ঘোমটা। আমার হাত ছাড়িয়ে পালাবি? দেখি তোর কেমন সাধ্য। অকম্পিত কণ্ঠে বিম্ববতী বললেন, হ্যাঁ, আমি চলে যাব। আমায় কেউ আর আটকাতে পারবে না। বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন বিধুশেখর। লাঠি ভর দিয়ে এক পায়ে এগোতে এগোতে বললেন, আজ এস্তো নেস্তো হয়ে যাক। বাইরে তোর ছেলে রয়েছে, সবাই রয়েছে। তাদের সবার সামনে বলে যাব তুই আসলে বিধু মুকুজ্জের রার। ভালো চাস তো? এক্ষুনি আমার বুকে আয়। বিম্ববতী দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। বিদুশেখর খুব কাছাকাছি এসে পড়তে তিনি বললেন, ছোবেন না, আমায় ছোবেন না। নোংরা নোংরা, সব নোংরা। বাঁ হাতে উঁচু করে মধ্যমার একটি আংটি দেখিয়ে বিম্ববতী বললেন, এর মধ্যে বিষ আছে, কদিন হলো জোগাড় করে রেখেছি। আর একবার অশুচি হলে আমি বিষ খাবো। দাঁতে দাঁত চেপে বিধুশেখর বললেন, তবে তাই খা। বিষকে ছটপটিয়ে মর আমার সামনে, আমি তাই দেখি। বিম্ববতী আংটির ঢাকনাটা খুলে ফেললেন। তারপর কপালে হাত ঠেকিয়ে ইষ্টদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আংটিটা ওষ্ঠে ঠেকাতে গেলেন। ডান হাতের ছড়িটা তুলে বিধুশেখর খুব জোরে মারলেন বিম্ববতীর বিষময় আংটি সমন্বিত হাতটিতে। তারপর দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বললেন, ন জাতু কামঃ কামনাম উপভোগনম সম্মতি। আমি জানি কামের দ্বারা কামের উপশম হয় না। বল প্রয়োগে নারীকে ভোগ করা পশুর প্রবৃত্তি। সবই জানি। শুধু এটাই জানতুম না, মানুষের মন সবসময় যুক্তি মানে না। এক এক সময় ন্যায় নীতি ধর্ম সবই তুচ্ছ হয়ে যায়। বিম্ব, যদি হরিদ্বারে গিয়ে শান্তি পাও তবে তাই যাও। আমি এইখানেই জ্বলে পুড়ে মরব, সেই আমার নিয়তি। আমার দ্বারা তোমার ছেলের কোনো ক্ষতি কখনো হবে না। তুমি সেই কথাটাই শুনতে চাও তো? কথা দিলুম। বিম্ববতী এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার 7 দিনের মধ্যে পরপর দুজন বাহকের হাতে দুটি পত্র এসে পৌঁছল। একটি লিখেছে বিরাহিমপুর কুঠির নায়েব ভুজঙ্গ ভট্টাচ, আরেকটি লিখেছে পুলিশের এক দারোগা। দুটি চিঠিতেই গঙ্গানারায়ণের সংবাদ আছে, কিন্তু দুজনের সংবাদ দুরকম। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।